আচ্ছা, তাহলে ওই প্রজেক্টটাকে আমি VS কোডে ওপেন করছি আর সাথে ফিগমাটা রেখে দিয়েছি। ট্যাবগুলো কেটে দিই, এগুলো কেটে দিই যাতে করে মোটামুটি পাই। আচ্ছা, এখন আমার এখানে মূলত প্রথমে কি লাগবে, কয়েকটা ফোল্ডারের স্ট্রাকচার লাগবে। আপনাদের বলছিলাম প্রথমে আমার হোম পেজের নামটা কি দেওয়া উচিত, ইন্ডেক্স ডট কি দেবো বলেন, HTML। এরপরে আমি আপনাদের সুবিধার জন্য একটু জুম করে দিই। এরপরে আমি একটা ফোল্ডার বানাবো, সেই ফোল্ডারের নাম দিলাম হচ্ছে অ্যাসেটস, বানান ঠিক লিখছি, ASSETS, অ্যাসেটস। ঠিক আছে, এবার এই অ্যাসেটস এর ভিতরে আমি আরো একটা ফোল্ডার বানাবো, CSS যদি করা লাগে এটা। এই প্রজেক্ট ফোল্ডারের স্ট্রাকচার কনভেনশন এটা এক একজন ডেভেলপার এক এক রকম ভাবে করতে পারে। এরপরে আমি এদিকে একটু খেয়াল রাখেন, দেখেন আমার কোনটার নিচে, কোন ফোল্ডারের নিচে আমার একটা আন্ডারলাইন আছে, খেয়াল করছেন? তার মানে ওইটাতে আমি কি করা, সিলেক্ট করা। এখন আমি আমার অ্যাসেটস ফোল্ডারের ভিতরে CSS নামক একটা ফোল্ডার অলরেডি আছে, কিন্তু আমি চাচ্ছি অ্যাসেটস এর ভিতরে আরেকটা ফোল্ডার বানাবো। তার মানে অ্যাসেটস এ ক্লিক করে উপরে ফোল্ডার আইকন, তার মানে এবার এখানে বানালাম আমি JS, মানে যদি আমার কখনো জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হয় তখন এখানে লিখবো, জাস্ট এটা রাখলাম। এরপরে আবার অ্যাসেটে ক্লিক করলাম, এরপরে মনে করেন আমার ইমেজ টিমেজ থাকতে পারে, এই জন্য আমরা ইমেজেস এটা নামে করলাম। একটু কথা বলে রাখি, যেহেতু আমি একজন ভিন্ন মানুষ, সেতু ভাই একজন ভিন্ন মানুষ, ইফতেকার ভাই একজন ভিন্ন মানুষ, তার মানে আমাদের কোডের স্ট্রাকচার বা একটু ভিন্ন হতে পারে, ঠিক আছে? বা আমি যেটা দেখাচ্ছি এটাই যে 100% সঠিক এমন না, কারণ আমার থেকে ওনারা অনেক বেশি সিনিয়র, ওনাদেরটাই ভালো হবে, ঠিক আছে? তারপরেও আমি যতটুকু জানি ততটুকু শেয়ার করতেছি, কারণ এনাদের সাথে ক্লাস নেওয়া বা ইয়া করাটা একটা আসলে একটা বিশেষ বিষয়, কারণ এত জ্ঞানী গুণী মানুষের সাথে আমার মতো একজন ন্যূনতম ব্যক্তি কাজ করতেছে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি কোডটা নিয়ে নিলাম, আর এখানে টাইটেলটা দিলাম হচ্ছে জাস্ট একটা লয়ালিটি না কি যেন আছে বানানটা, LAWLIET, লয়ালিটি সাইটে জাস্ট একটা টাইটেল দিয়ে রাখলাম। এরপরে আমি আমার ফিগমাতে চলে যাব। আচ্ছা, এরপরে আমি CSS এর ভিতরে আমি একটা স্টাইল ডট CSS নামক একটা করলাম। তার মানে আমার CSSটাকে আমি একটু ডান পাশে রেখে দিই আর স্টাইলটা এখানে রাখি। এখন ওইটার সাথে এটাকে আমার কানেক্ট করতে হবে, তাহলে এখানে লিখলাম CSS কোড, ঠিক আছে? এবার এখানে আমি এখানে লিংক ট্যাগ দিয়ে জাস্ট এটা দিলে এটা, কারণ এই পাথটা এখন ঠিক নাই, আপনি অলওয়েজ পাথের সময় পাথের শুরুতে ডট স্ল্যাশ দিয়ে শুরু করবেন সব সময়ের জন্য। দুইটা ডট 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 স্ল্যাশ মানে এক ফোল্ডার পিছনে চলে যাওয়া, আর ডট স্ল্যাশ মানে আপনার কারেন্ট ফোল্ডারকে মিন করা। তার মানে আমি আমার কারেন্ট ফোল্ডার থেকে অ্যাসেটস CSS এটা কানেক্ট করলাম। আদৌ কানেক্ট হয়েছে কিনা এটা চেক করার জন্য আমি বডি ট্যাগে লিখে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখার ট্রাই করব, বিজি কালার ব্ল্যাক দিয়ে দেখি যে আদৌ আমার ওটা কানেক্ট হয়েছে কিনা। এখন এটাকে লাইভ সার্ভারে রান করার জন্য আমি index.html এ এসে এখানে ক্লিক করে লাইভে ক্লিক করলাম, তার মানে আমার ব্যাকগ্রাউন্ড কালার কাজ করছে। এরপরে আমি এখানে আসলাম, এটা কেটে দিলাম, তার মানে আমার এটা কালার কাজ করতেছে। CSS এর প্রথমে আমি স্টার ট্যাগ দিয়ে, মানে এটা কেন দিচ্ছি সেটার একটু ব্যাখ্যা দেখেন, মানে আন্দাজে দিলে তো হবে না। এখানে মনে করেন আপনি একটা P ট্যাগ দিয়েছেন, P ট্যাগে লিখলেন হ্যালো, তার মানে আমার সুন্দরভাবে আমার ওয়েবসাইটে এখানে হ্যালো দেখার কথা, কিন্তু আপনি এটা ইনস্পেক্ট যদি করেন, ঠিক আছে, ইনস্পেক্ট করে উপরে যদি মাউস নেন, দেখেন ওই যে দেখেন বাম্পার ডান পাশে, হ্যাঁ বডি ট্যাগের, দেখেন বডি ট্যাগের বাম্পার ডান পাশে একটা হালকা করে একটা হলুদ কালারের আইকন আছে, ঠিক আছে? এইটা মানে ওখানে কিছু ডিফল্ট মার্জিং প্যাডিং পায় প্রত্যেকটা ব্রাউজার,
এক এক রকম দিয়ে দেয়। এটাকে রিমুভ করার জন্য আমরা অল সিলেক্টর মানে হচ্ছে একটা স্টার ট্যাগ দিলাম, মানে ট্যাগ না সিলেক্টর, এখানে আমরা মার্জিন করে দিচ্ছি, আমরা করব মার্জিন 0 আর হচ্ছে প্যাডিং 0। আরেকটা প্রপার্টি অ্যাড করে রাখবো বক্স সাইজিং বর্ডার বক্স, এটা আপাতত না বুঝলেও হবে, চোখ বন্ধ করে অ্যাড করে রাখবো, ঠিক আছে। দেন এবার আমি আমার প্রজেক্টের স্ট্রাকচার শুরু করব। তার মানে আমার ফিগমাতে যেতে হবে, ফিগমাতে গেলাম, এখানে আমি দেখতে পাচ্ছি যে উপরে একটা ন্যাপবার আছে, একটা হিরো সেকশন আছে। এখন এই যে ন্যাপবার সেকশনটা, এটার জন্য আমরা এটাকে বলতে পারি আমাদের ওয়েবসাইটে একটা হেডার এরিয়া। তার মানে আমি আমার HTML এর বডি ট্যাগের ভিতরে এখানে একটা কমেন্ট করব, এখানে দেব হচ্ছে হেডার সেকশন স্টার্ট। আরেকটা কমেন্ট করব, if you don't mind, can I say something? জি ভাই বলেন। Are you recorded this video? হ্যাঁ হ্যাঁ। Oh, আচ্ছা, thank you ভাইয়া। এখানে দেব এন্ড, ঠিক আছে। তার মানে এটা কেন করলাম? আচ্ছা, কমেন্ট করা হয় কেন বলেন তো? নিজে পরবর্তীতে পড়বো এইটাই কি মূল উদ্দেশ্য, নাকি আমার কোডটা অন্য কোনো ডেভেলপার যেন পারফেক্টলি ভাবে বুঝতে পারে এই বোঝানোটা উদ্দেশ্য, একটু বলেন তো। স্যার অন্য ডেভেলপার যাতে বুঝতে পারে, কারণ এখানে তো অসংখ্য কোড থাকবে, কোন কোড কি কখন কোন ডেভেলপার পড়বে কিনা। আর আপনি যখন কোড করবেন নিজের মাইন্ডসেটটা এরকম রাখবেন, আমার কোডে আমি আর কাজ করব না, আমি যে কোড করতেছি এটা আমার কোনো জুনিয়র ডেভেলপার কাজ করবে, সিনিয়র ডেভেলপার কাজ করবে এটা মনে করার দরকার নাই। কারণ সিনিয়ররা তো অনেক কিছু বুঝতে পারবে কোড দেখেই। আপনি কোড করার সময় চিন্তা করবেন আমি যে কোডটা করতেছি এটা আমার যত জুনিয়র ডেভেলপার আছে তারা যেন পারফেক্টলি ভাবে বুঝতে পারে, তাদের জন্য আমি কোডটা করতেছি। এই জন্য সবসময় চেষ্টা করবেন আপনার কোডিং স্টাইল বা কোডিং এর যে লেখাগুলো এগুলো যেন যতটা সহজ হয়, ঠিক আছে। কঠিনভাবে কোড লেখার মাঝে কোনো কৃতিত্ব নাই, কৃতিত্ব সেখানেই আপনার কোডটা যেন সহজ হয় এবং অনেকে যেন বুঝতে পারে। মানে একদম 2 দিন হইছে কোড করতেছে সেও যদি আপনার কোডটা বুঝতে পারে তাহলেই আপনি হচ্ছে সার্থক কোডার, ঠিক আছে। তার মানে এখানে একটা কমেন্ট সেকশন অ্যাড করলাম। তাহলে আমরা কোনটা নিয়ে কাজ করতেছিলাম? আমরা কাজ করতেছি প্রথমে হেডারটা বানাবো। এখন হেডার বানানোর জন্য আমি এখানে হেডার নামক একটা ট্যাগ আছে এইটা দিলাম। দেওয়ার পরে এই হেডার ট্যাগে আমি যেটা করি এখানে একটা ক্লাস অ্যাড করি, এটার নাম দিয়েছে হেডার, HEARDER, হেডার সেকশন এসিসি। এই ক্লাস নেমগুলো বা কনভেনশনগুলো এক একজন ডেভেলপারের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। এটার পরে দিয়ে আমি এখানে আরেকটা কন্টেইনার বলে একটা ক্লাস আমি অ্যাড করি, কন্টেইনার। এটা কেন করতেছি আপনাকে এখানে একটু একটা স্ট্র্যাটেজি আপনার বুঝতে হবে, সেটা হচ্ছে এই পুরো এরিয়াটার এইটুকু হচ্ছে হেডার, এইটুকু হচ্ছে হেডার। তার মানে এই হেডারটার মাঝখানে দেখেন লেফটে এবং রাইটে অনেক জায়গায় গ্যাপ আছে। এখন এই যে এখানে যে কতটুকু জায়গায় গ্যাপ আছে এটা ডিপেন্ড করে কোন ইউজার কত বড় মনিটর দিয়ে দেখতেছে। যার মনিটর যত বড় তার ডান পাশের এরিয়াটা তত বড় হবে, মানে এই সাইডের এই এরিয়াটুকু তার বড় হবে। যার মনিটর যত বড় এই পাশের এরিয়াটুকু তার তত বড় হবে। এই কথার মানে বুঝছেন? বাকিরা ভাই একটু বলেন তো। জি স্যার, কারণ এক একজনের মনিটরের মানে সাইজটা এক এক রকম। তার মানে আমি তো জানি না যে আমার ওয়েবসাইটটা কোন ব্যক্তি দেখবে। এই জন্য আমি কি করব, আমি এইটুকু জানি যে আমার এইটুকুর এরিয়া কতটুকু হবে এইটা আমি জানি, কতটুকু উইথ হবে এইটুকু জানি, কিন্তু ডান পাশে কতটুকু হবে এটা আমি জানি না। তার মানে এই যে আরেকটা দিলাম এইটা হচ্ছে আমার কন্টেইনার, তার মানে এটা ফিক্সড। তার মানে এই জন্য আমি একটা কন্টেইনার রেখেছি, ঠিক আছে। এবার এই কন্টেইনারের ভেতরে আমার নিজের কোডগুলো, এই কন্টেইনারের ভিতরে আমি দুইটা জিনিস দেখতে পাচ্ছি, এক পাশে একটা লগো, এক পাশে হচ্ছে মেনু বার বা মেনু আইটেমগুলো, ঠিক আছে। এখন আমি যেটা করব, আমি এই মানে এই কন্টেইনারের ভিতরে সরাসরি কোড লিখব না, মানে এটা আমার স্ট্র্যাটেজি। আমি কি করি, কন্টেইনারের ভিতরে আরো একটা এক্সট্রা ডিভ নেই, ঠিক আছে। কয়েকদিন চলে গেলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ভাই ডিভ মানে আপনাদের ইনিশিয়ালি মনে হতে পারে যে এত ডিভ নিচ্ছি মনে রাখবো কিভাবে। না, এটা আমি একটা কনভেনশন বা আমি এটা ফলো করি, কাজ শুরু করার আগে ধমাইয়া 3টা ডিভ বানাই ফেলি।
যেমন তিনটা ডিপ কোনটা কোনটা, একটা হচ্ছে এই হেডার, একটা এইটা, আর এর মাঝখানে আমি আরেকটা ডিপ বানাই, এটার নাম দিয়েছে হেডার এরিয়া, মানে আমার হেডার এরিয়াটা। হেডার সেকশনটা মানে হচ্ছে পুরো সেকশনটা, আর এরিয়া এটা অনেকে হেডার র্যাপার নাম দেয়, এই যে র্যাপার নাম দেয়, বা হেডার মেইন নাম দেয়, ঠিক আছে, হেডার মেইন মানে মেইন সেকশনটুকু, বাট আমি এটার নাম দিলাম হেডার এরিয়া, ঠিক আছে, এটা দিলাম। দেওয়ার পরে আমি যদি আমার ফিগমার দিকে তাকাই, এখানে যদি তাকাই, তার মানে এটা হচ্ছে আমার প্রথম হেডারটা, তারপরেরটা ছিল আমার কন্টেইনার, তারপরেরটা হচ্ছে মানে এই যে যে পরে তৃতীয় নাম্বার যে ডিপটা, এইটার ভিতরে হচ্ছে আমার সমস্ত কোড থাকবে। এবার এইটার ভিতরে যদি আমি তাকাই, এটার ভিতরে আমি দেখতে পাচ্ছি আমার দুইটা সেকশন আছে, একটা আছে এই যে একটা একটা ছবি, বা এটাকে আমরা বলি হচ্ছে আইকন বা লগো, আর এই পাশে একটা সেকশন আছে, ঠিক আছে। তার মানে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এই পাশের একটা, আচ্ছা এইটাকে বোঝানোর জন্য আমি এটাকে এরকম করলাম, এটা এইটুকু আর পরেরটা এইটুকু। ভাই আপনারা কি বুঝতে পারতেছেন? আচ্ছা কয়েকজন হ্যান্ড রাইজ করেছেন ভাই, আমি হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফিগমা দেখাই দিচ্ছিলাম, আপনাদের যদি কোশ্চেন থাকে আমি এটা কনভার্ট করার পরে আপনাদেরটা একটু নিই, ঠিক আছে, সমস্যা নাই তো? কিশোর ভাই আর হচ্ছে রায়হান ভাই আছেন মনে হয়। আচ্ছা, তার মানে এখান থেকে আমার আরো দুইটা ডিপ হবে, সেই দুইটা ডিপের নাম কি দিব? এই নাম দেওয়াটা কিন্তু ভাই মানে অ্যাজ এ ডেভেলপার হিসেবে ভাই মাথার চুল বা পেকে যাওয়ার মতো ভাই, মানে এই নাম মনে থাকে না, মানে নাম কি দেবো হয়তো বা মাথায় আসে মুখে আসে না। তা আমি একটু দেখে মনে মনে করতে পারতেছি, এই পাশটা হচ্ছে আমার ইমেজ মানে লগো, আর এই পাশটা হচ্ছে আমার মেনু, এই পাশে হচ্ছে আমার মেনুগুলো থাকবে। তার মানে আমি এখানে যেটা করব, তার মানে এটার ভিতরে আমি আরেকটা ডিপ দিব, সেটার নাম দিতে পারি লগো, এই লগো, এই লগোর ভিতরে হচ্ছে আমার ইমেজটা থাকবে, ঠিক আছে। এখন ইমেজটা শুধু ইমেজও দিতে পারি, অথবা আচ্ছা শুধু ইমেজ দিই, এরপর আমি দেখাচ্ছি প্রবলেমটা কি হচ্ছে। এরপরে আমি আরেকটা ক্লাস নিব, সেটার নাম দেব হচ্ছে মেনু। মেনু যে যত সুন্দরভাবে HTML স্ট্রাকচার করতে পারবে, তার কাছে CSS লেখা তার জন্য সহজ হবে। এবার মেনুর যে পার্টটা আমি যদি এখানে তাকাই, মেনুর পার্টটা, আচ্ছা এটা তো অনেক গিজি গিজি হয়ে গেছে, আমি এগুলোকে একটু, ও সরি, আচ্ছা আমি এইগুলোকে একটু রিপ্লেস করে এখন আবার আমি একটু আরেক সেকশনে যাচ্ছি, মানে আমি এই যে এবার হচ্ছে আমি এই সেকশনটা আছে, আগেরগুলোকে আমি রিপ্লেস করে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার কোন সেকশন? মেনু সেকশন। এবারে মেনুর ভেতরে আমি দুইটা সরি এই উপরেরটা হচ্ছে আমার হচ্ছে ওই মে এরিয়াটা, ঠিক আছে, এরিয়াটা। এবার এরিয়াটার ভিতরে এটা হচ্ছে আমার লগো সেকশন, আর এটা হচ্ছে আমার মেনু সেকশন। এবার মেনু সেকশনের ভিতরে আমি এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এইটুকু একটা এরিয়া, এইটুকু একটা এরিয়া। তার মানে আমার যদি এই যে মেনুটা আছে, মেনুর ভিতরে আরো আমি দুইটা জিনিস ভাগ করছি, এই পাশটাকে কি বলতে পারি? ন্যাববার, আর এটা হচ্ছে সার্চ আইকন। তার মানে আমি এখানে গেলাম, এখানে যদি মিনিংফুল রাখতে চাই এটা হচ্ছে ন্যাবের ভিতরে দেওয়া উচিত, ঠিক আছে। ন্যাব ট্যাগ, ন্যাব ট্যাগের ভিতরে ইউএল, ইউএল এর ভিতরে এলআই, এলআই, তারপরে ভিতরে অ্যাঙ্কর, এটা হচ্ছে আমি শর্টকাটে লিখলাম আর কি। হ্যাঁ, তাহলে এখানে কি কি আছে আমি নামগুলো একটু দেখে নিব। কন্টাক্ট, টেস্টিমোনিয়াল, অ্যাবাউট টার্মস, কন্টাক্ট, কন্টাক্ট, তারপরে টেস্টিমোনিয়াল, কন্টাক্ট, টেস্টিমোনিয়াল, অ্যাবাউট, আরেকটা কি দেখছিলাম, টার্মস, টার্মস। তাহলে এই ন্যাববারটা গেল। এবার ন্যাববারের পরে আমাদের আরেকটা সেকশন আছে এই যে মেনুর ভেতরে, সেটার একটা নাম দিয়ে হচ্ছে আমরা, কারণ ওটাতে তো ইউজার সার্চ করবে, ACRCH, সার্চ আইকন বা সার্চ এরকম কিছু একটা। সার্চ আইকন না, আইকনের পেটের ভিতরে থাকবে, তাহলে এটা দিতে পারে কি সার্চ বার,
বা জাস্ট একটা নাম। এই নাম খোঁজা হচ্ছে ভাই প্রবলেম, যেটা ভাই যখন ইসে কাজ করা হয় টেলউইন্ডে এই নাম নিয়ে এত চিন্তাই করা লাগে না। আচ্ছা এইটা, এবার এইটার ভিতরে আমার যেহেতু আমার একটা ফিল্ড নিয়ে আসতে হবে, আচ্ছা ফিল্ড না, এখানে বেসিক্যালি কি হবে জানেন, এখানে বেসিক্যালি হচ্ছে, কারণ এইখানে হচ্ছে যারা ভাই ডেভেলপমেন্টে আছে তাদের জন্য বুঝতে সুবিধা, এই জন্য ভাই ডেভেলপমেন্টের নলেজ দরকার। কারণ একটা ইমেজ দিয়ে তো ভাই ইন ফিউচারে কাজ করবে না, কারণ ইমেজটা আসলে ডেভেলপমেন্ট পারপাসে কাজ হবে। এখানে বেসিক্যালি হবে কি, ইউজার যদি সার্চ আইকনে ক্লিক করে তার সামনে একটা ছোট্ট করে ইনপুট বক্স ওপেন হবে। বুঝতে পারছি আমার কথা? মানে এটা ডেভেলপমেন্ট সেন্স। কারণ এখানে আইকন দিয়ে কি হবে, আইকনে ক্লিক করার পরে কি ফিল্ড হবে, একটা সার্চের আইকন বা একটা সার্চ বার ওপেন হবে, ঠিক আছে? বাট আমি আপাতত এরকম একটা ইমেজ এখানে রাখবো। তার মানে এই ইমেজগুলো কোথায় পাবো, ঠিক আছে? ইমেজগুলোর জন্য আপনি ফন্টাসাম ইউজ করতে পারেন, আর অনেক ধরনের ইয়ে আছে, মনে করেন ট্যাবলার বলে, ট্যাবলার আইকন বলে একটা সুন্দর একটা লাইব্রেরি আছে, 5000 সামথিং এখানে আইকন আছে, ঠিক আছে? এখন ওইটার নাম কি ছিল, সার্চ, এই যে একটা পাইছি। এখন আপনি এটা দিতে পারেন, বাট আপনার যদি মনে হয় যে না আমি হচ্ছে এখানে যেটা আছে এক্স্যাক্টলি এইটাই নিব, আবার কথা বুঝেন, আমি চাইলে তো খুঁজে নিতেই পারি। এবং যারা প্রপার ডিজাইনার তারা এই আইকনগুলো এরা হচ্ছে যে কোনো লাইব্রেরি থেকে এটা নিয়ে আসে ওরা, এবং সেটা ওরা লিখে দেয়, ঠিক আছে? লিখে দেয় বলতে এদের আলাদা করে একটা এই ডিজাইনের ওটার যেন কি যেন বলে, একটা মেইন ফাইল থাকে এরকম, হ্যাঁ, ওই ফাইলে লিখে দেয় যে এই পুরো ওয়েবসাইটে কি কি ফন্ট ইউজ করা হয়েছে, কালার কি ইউজ করা হয়েছে, আইকনগুলো সোর্স কোথা থেকে নিয়ে নিছে, এই সমস্ত কিছু লেখা থাকে, ঠিক আছে? একজন প্রপার, এই কাজটা কারা করে বলেন তো, এই যে ইমেজটা বানানো এই কাজটা কারা করে, এই কাজের সেক্টরগুলো বুঝতে হবে ভাই। বাকিটা একটু বলেন তো। ইউআই ইউএক্স ডিজাইনাররা বানায়, কারণ এটা আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে এগুলোকে ডেভেলপমেন্টে কনভার্ট করা। ওই ইউআই ইউএক্স ডিজাইনাররা এগুলো আমাদের তৈরি করে দেয়, এবং তারা একটা এরকম আলাদা একটা ফাইলে, ওটার কি যেন নাম আমার মনে পড়তেছে না, সুন্দর একটা মানে এখানেই একটা ইমেজের ভিতরে লিখে দেয়, মেইন ফাইল না কি যেন এরকম একটা, ওখানে সব কিছু লেখা থাকে, এগুলো সোর্স টোর্স কোথায় থাকে কিনা। আচ্ছা তারপরেও আমার মনে হচ্ছে যে আমার এই আইকনটা দরকার, এখন আমি এটা কোথাও খুঁজে পাচ্ছি না, তখন আমার কি হবে, এটা হয় এখান থেকে এক্সপোর্ট করে নিতে হবে। এখন এখানে যদি আপনি ক্লিক করেন, এই যে এটাকে যদি আমি একটু জুম করি, জুম করে নিলাম, সরি, আচ্ছা একটু জুম করে এখানে গেলাম, আমার কাছে মনে হচ্ছে যে এই আইকনটাই আমার দরকার, আমার অন্য কিছু চাই না, আমার এইটাই দরকার, ঠিক আছে? তখন এটাকে ডাবল ক্লিক করে আপনি এটাকে প্রয়োজন হইলে একটু কপি করে, এরকম করে কপি করে বাইরে নিয়ে যেয়ে দেখতে পারেন। কপিটা কি করে করলাম, এটার উপর ডাবল ক্লিক করলাম, ঠিক আছে? এই একটা একটা করে ক্লিক করতে 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 ভিতরে ঢুকলাম, ঠিক আছে? এই যে পুরো এরিয়াটাতে আসলাম। এখন এখান থেকে অল্টার চেপে ধরে যদি আমি উপরে ড্রাগ করে নিয়ে যাই, ওইটার এক্স্যাক্টলি একটা কপি বের হয়ে যায়। না বুঝলে বলেন ভাই। জি স্যার বুঝছি। আচ্ছা এবার এইটারে উপরে একটা লেয়ার আছে, ঠিক আছে? এটা মনে হয় একটা লেয়ার আছে। এখন দেখেন এখান থেকে লেয়ার থাকলে এই যে দেখেন একটা গ্রুপ করা আছে, এই যে আনগ্রুপ, আমি আনগ্রুপ করে ফেললাম। আনগ্রুপ করলে এইটাকে দেখেন, এইটাকে এখান থেকে আবার বের করা যাচ্ছে, এটাকে একটু কপি করে, এই যে আচ্ছা আনগ্রুপ করলে ওটা সেকশন থাকতেছে না, আমি যতগুলো ইচ্ছা আমি কপি বানাইতে পারি, বাট এটাকে আমি ডিলিট করে দিই। এই যে এটা একটা এটা লাগবে না, এটা আমি ডিলিট করে দিলাম। এইটাকে আপনি রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আছে কপি। এখন আপনি চাইলে এটাকে পিএনজি আকারে কপি, মানে কপি হতে পারে, অথবা এখান থেকে মনে করেন এখানে ক্লিক করলে ডান পাশে এক্সপোর্ট, আচ্ছা এটা তো অনেকগুলো সমন্বয়, তাহলে এটাকে মার্ক করে দেখি আসে কিনা, ইমেজ প্রিভিউ, হ্যাঁ এই যে মার্ক করার পরে দেখেন এখানে এই যে আসছে, এটা এখান থেকে সরাসরি এক্সপোর্ট করতে পারেন পিএনজি আকারে করতে পারেন, অথবা আমি আপনাকে একটা নতুন জিনিস দেখাই, এখান থেকে কপি করবেন, কপি করার পরে
কপি, এটাকে যদি আপনি চান এসভিজি আকারে নেবেন, এই যে কপি এসভিজি, এসভিজি একটা ফরম্যাট, যেমন পিএনজি যেমন একটা ফরম্যাট, জেপিজি যেমন একটা ফরম্যাট, এসভিজিও এরকম একটা ফরম্যাট। এটারে কপি করলাম। কপি করার পরে এখন এখান থেকে কিছু আমি কপি করছি ক্লিপবোর্ডে, এইটা যদি আমি এখন এখানে পেস্ট করি, এক গাদা কোড কপি হয়েছে, ঠিক আছে। এবার এটাকে যদি আমি সেভ করি, তার মানে এই কোডগুলো মানেই হচ্ছে ওই ইমেজটা। বুঝছেন নাকি বোঝেন নাই? জি স্যার। বাকিরা জি ভাইয়া বুঝছি। হ্যাঁ বুঝতে পারছি ভাইজান। ঠিক আছে। তার মানে ওই ইমেজ আমরা যেমন পিএনজির একটা লিংক বসাই, ওইটা মানে কি একটা ইমেজ, আর এসভিজি এরকম এরকম বানানো যায়, ঠিক আছে, এই কোড দিয়ে। তাই সেই কোডটাই জেনারেট করে দিছে। এখন এটা আমাদের প্রপারলি কাজ করছে কিনা সেটা যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, এখান থেকে ওই যে দেখেন ইমেজটা চলে আসছে, ঠিক আছে। আপনি চাইলে অথবা যেমন আরেকটা ওয়ে আছে, যেমন এই যে ট্যাবলার একটা দিলাম, এরকম অনেক ওয়েবসাইট আছে। এখান থেকে দেখেন এই যে সার্চ আইকন, এটা নিতে চাচ্ছি, এটাতে ক্লিক করলাম, এরা আমাকে বলতেছে যে আপনি এই আইকনটা নিতে চাচ্ছেন, আপনি কি এসভিজি আকারে নেবেন, এই যে এসভিজি আপনি ডাউনলোড করে নিতে পারেন, আপনি পিএনজি আকারে নিতে পারেন, বা এসভিজিটা কপি করতে পারেন। বাট আমি এখানে কপি করলাম। কপি করে আমি ওইখানে যে এসভিজি আছে ওখানে একটা কমেন্ট রাখি, হ্যাঁ, এর নিচে আমি এটাকে পেস্ট করে দিই ওই সেম আইকনটা। তাহলে আমি নিচে বুঝবো, নিচেরটা হচ্ছে আমি ওয়েবসাইট থেকে নিয়েছিলাম, এই যে দেখেন নিচেরটা, এইটা হচ্ছে ওই প্রথমটা হচ্ছে ওই ফিগমা ফাইল থেকে নিয়েছিলাম, পরেরটা হচ্ছে এখানে নিয়েছিলাম। বাট আমার কাছে পরেরটা বেশ সুন্দর মনে হচ্ছে, আমি যে কোনো একটাই নিতে পারি। আমি উপরেরটাতে ফেলে দিলাম, ঠিক আছে, আমি উপরেরটাতে ফেলে দিলাম আর এইটাকে রাখলাম। এটাকে রাখলাম। এখন যদি আমাদের ওয়েবসাইটে যাই, মোটামুটি দাঁড় করানো হয়ে গেছে, কিন্তু আমাদের এখন কি লাগবে, আমাদের ওয়েবসাইটের হচ্ছে এই যে উপরে কপি করছিলাম, আপনার এটা প্রয়োজন নাই, এটাকে আপনি এটাকে মার্ক করে আপনি ডিলিট করে দিতে পারেন। আমাদের দরকার এইটা, এই জিনিসটা, এটা হচ্ছে একটা লগো। তাহলে লগোটার উপরে ক্লিক করলাম, এটাকে আমি সরাসরি এক্সপোর্ট করে নিয়ে যাই, এক্সপোর্ট পিএনজি। দেখেন এখানে আপনি কোন ফরম্যাটে নিতে চাচ্ছেন সেটা বলে দিয়েছে। দেখেন এখানেও কিন্তু এসভিজি আছে, আপনি চাইলে এসভিজি নিতে পারবেন, পিডিএফ এ নিতে পারবেন, যে কোনো ফরম্যাটে, বাট আমি পিএনজিতে নিলাম। আর এখানে আছে এক্স অন, এইটা মেবি আপনার হচ্ছে এইটার কোয়ালিটি মেইনটেইন করে, আমার যেটা মনে হয়, আমি ঘাটাঘাটি করে দেখিনি, এটা মনে হয় যদি আপনি এটা দেন, মানে অন দিলে স্ট্যান্ডার্ড ফরম্যাটে থাকে, মনে করেন 1. বা এই যে 2x দিলে মনে হয় এটা মনে হয় কোয়ালিটি একটু মানে বেশি হয়, এবং মনে হয় সাইজটাও মনে হয় একটু বাড়ে। তো এটা আমি মোটামুটি এটাই রেখে দিলাম, ঠিক আছে। আর এটাকে আমি নিচ থেকে এক্সপোর্ট করে নিলাম। আর নামটা অবশ্যই মিনিংফুল রাখবেন, এখানে অবশ্য নামের সাথে নাম মিল আছে। তাই এটাকে আমি কাট করে আমাদের প্রজেক্টে নিয়ে যাব। আমি আমার প্রজেক্ট ছিল হচ্ছে এখানে ছিলাম, এইটাই ছিলাম অ্যাসেটস, এইটা এখানে আমি এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস একটু দেখাই, আমি তো সরাসরি এসভিজি কোড এখানে ইয়া করছি, ঠিক আছে। অনেক সময় আপনার এসভিজি ইয়াগুলো ডাউনলোড করে এসভিজি ওখানে লিংক আপ করে দেওয়া যায়, মানে এই কথাটার মানে বুঝছেন? মানে সরাসরি ইউআরএল কপি করে, মানে দেখেন আমি আস্তে আস্তে এগোই, হ্যাঁ, কারণ ভাই একদিনে সব দেখানোর উদ্দেশ্য না, যতটুকু দেখাই পারফেক্টলি ভাবে শেখেন, ঠিক আছে। এখানে কি এসভিজি ডাউনলোড আছে না, এখানে আপনি যদি ডাউনলোড করেন দেখেন একটা এসভিজি ফাইল ডাউনলোড হয়ে গেছে, এটা কিন্তু একটা ইমেজ, এটাকে আপনি অ্যাজ এ ইমেজ হিসেবে কাউন্ট করতে পারেন। এটাকে আমি কাট করে নিলাম, সরি আবার ওখানে যাই, এই যে কাট করে নিলাম, এখানে আমি একটা এটার পেস্ট করব, এটা একটা ইমেজ, ওয়ান কাইন্ড অফ ইমেজ। এবার আমরা যেভাবে ইমেজকে লিংক আপ করি, এই এসভিজিটাকেও ইমেজ আকারে লিংক আপ করাতে পারবো। মানে মনে করেন এই যে আমি মেনু বারটা কই, এই যে এখানে /assets images, এই যে এটাও কিন্তু কাজ করবে। দুইটার ডিফারেন্স কি বুঝতে পারছি?
বলেন ভাই, কথা বলেন। আপনার কথা না বললে মনে হয় যে আমি কার সাথে কথা বলতেছি জানি না। সেভ করে ডাউনলোড করে আর কি ইউজ করা যাবে, জি, না ডাউনলোড করে ইউজ করা যাবে আর কি। ডাউনলোড করে ইউজ করা যাবে বা সরাসরি এসবিজি কোড দিয়েও ইউজ করা যাবে। এখন প্রশ্ন যে ভাই তাহলে আমি কোনটা ইউজ করব? প্রশ্ন আসে না, দুটো ভাবেই করা যায়, তাহলে আমি কোনটা ইউজ করাটা বেটার হবে বা কোনটা ভালো হবে? একটা মানে এটা ভাই কোনটা ভালো হবে নাকি কোনটা খারাপ হবে এটা ডিপেন্ড করে আপনার ইউজ করছে। হ্যাঁ চাচি, না আচ্ছা এখানে দেখেন, তার মানে এখন আপনার যদি একটা ইউজ কেস বলি, মানে এটা কোনটা ভালো নাকি কোনটা খারাপ এটা ডিপেন্ড করে আপনার ইউজ কেসের উপরে, যে আপনি কোন কন্ডিশনে এটা ইউজ করতেছেন বা কোন সিচুয়েশনে ইউজ করতেছেন। আমি একটা সিনারিও আপনাকে তৈরি করে দিচ্ছি যার পারপাসের উপরে আমি ভিত্তি করে বলতেছি যে এই পারপাসটা মানে এখানে এটা ইউজ করা বেটার। যেমন আপনার দেখেন এই যে এসবিজিটার এখানে দেখবেন একটা কালার কোড আছে, ফিল কালার কারেন্ট সেট, এখান থেকে প্রপার ফিল স্টকের এখানে আমি এখানে দিয়ে দিলাম রেড। ঠিক আছে, আমরা যদি যাই দেখেন কালারটা চেঞ্জ হয়েছে, কিন্তু আপনি কি চাইলে ইমেজটার কালার চেঞ্জ করতে পারবেন? না ভাই, ইউজ কেসটা বুঝছেন? ইমেজ ইমেজ তো ইমেজ, ওটা একবারে তা ফিক্স। ইমেজটা তো আপনি চেঞ্জ করতে পারবেন না, ওটা তো একটা স্ট্যাটিক অ্যাসেট, কারণ ওইটার কালার ওইটার ইমেজটাই হচ্ছে কালো হয়ে, তার মানে ওটা কালোই সারা জীবনই কালো থাকবে। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, বাট ব্যাকগ্রাউন্ড তো পিছনে পড়বে, বাট এটা তো কালার চেঞ্জ করতে পারতেছেন না। ঠিক আছে, এটা একটা ইউজ কেস হতে পারে, বাট আমি আপনাকে দুটোই দেখাই দিলাম, আপনার কাছে যেটা বেটার মনে হয় আপনি করেন, সমস্যা নেই। তার মানে আমি একটা এসবিজি ইউজ করছি, আর এখানে হচ্ছে আমি এবার আমাদের এখানে লগোটাকে ইউজ করে দিব। আবারও বলতেছি সব সময়ের জন্য ডট স্ল্যাশ দিয়ে ইউজ করবেন প্রথমে। যদি ডট স্ল্যাশ না দিয়ে নর্মালি ইউজ করেন, মানে এরকম আপনি মনে করেন যে অ্যাসেটস লিখে এখানে ক্লিক করলাম, এরপরে ইমেজে গেলাম, তারপরে এখানে দিলাম, ভাই আমার তো কাজ করতেছে, আমার তো এখানে ডট স্ল্যাশ দেওয়া লাগতেছে না। আপনি তো বললেন যে ডট স্ল্যাশ দিতে হবে, কিন্তু আমার তো কাজ করে। হ্যাঁ কাজ করে, কিন্তু আমাদের ওয়েবসাইটকে সারা জীবন আমাদের মেশিনে পড়ে থাকবে নাকি এটা ইন ফিউচারে কোনো অনলাইন মেশিনে হোস্ট করতে হবে? অনলাইন মেশিন মিন্স সার্ভার। বলেন, আপনারা কথা বলেন, আমার কি এটা কি সারা জীবন আমার লোকাল কম্পিউটারে বসে থাকবে নাকি অনলাইনে কোথাও রাখতে হবে? না, অবশ্যই আমাদেরকে অনলাইন কোনো সার্ভার ওই রাখতে হবে। অনলাইনে রাখতে গেলে এই ডট স্ল্যাশ না থাকলে এটাকে বলে রিলেটিভ পাথ, অনেক সময় কাজ করে না। এই জন্য বেস্ট প্র্যাকটিস হবে ডট স্ল্যাশ দিয়ে দেওয়া। পাতের ক্ষেত্রে যদি একটু পড়াশোনা করেন যারা, অনেকগুলো পাত থাকতে পারে, আমি দুইটা পাতের নাম বলতেছি, আমি এক্স্যাক্টলি মানে একটা হচ্ছে রিলেটিভ পাথ আর একটা হচ্ছে অ্যাবসলিউট পাথ। ঠিক আছে, এটা হচ্ছে রিলেটিভ পাথ, তার মানে এটা দিলাম, এই ইমেজটা আছে। এবার আমরা মোটামুটি আমাদের কন্টেন্টগুলো কিন্তু আমরা সাজায় ফেলতে পারছি। একটু জুম লেস করি, এই যে এতটুকু চলে আসছে। এখন হচ্ছে ডিজাইনের পালা। দেখেন শুধুমাত্র আমি HTML এর কোড করতে করতেই একটু মানে 3 লাইন কোড করতে করতেই প্রায় আধা ঘন্টা টাইম খেয়ে ফেলছি, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে ভাই এই একটা জিনিস দেখাচ্ছি, এটাই আপনি ভালো করে শেখেন, বাকিটা হবে। এবার CSS এ আসলাম। CSS এ আসার পরে আপনি এখানে ডট, এই CSS এর অনেক নিয়ম কানুন আছে। ভাইয়া জি হ্যাঁ, ভাইয়া এইটার কি রেকর্ডেড ফাইলটা দেন, মানে আপনি যে আমাদের এক্সট্রা ক্লাসটা নেন ওইটার কি রেকর্ড ফাইলটা দিয়ে দেন? না আজকের জন্য রেকর্ড করতেছি, আমি দিয়ে দেবানি। আচ্ছা আচ্ছা ভাইয়া ঠিক আছে, মানে এইটার HTML টা আমি করতে পারছি, এবার CSS টা আচ্ছা পারি আমি না। দেখাই এর জন্য দিচ্ছি। বলছি। হ্যাঁ আমার হ্যাঁ সমস্যা। আচ্ছা এখানে কন্টেইনার, ঠিক আছে, আমার মনে আছে এই কন্টেইনার হচ্ছে আমার একটা র্যাপার এরিয়া, মানে যার ইয়া থাকবে এই কন্টেইনার। এই CSS এ অনেক মিনিং আছে, জি, জি। মানে এখানে করার অনেকগুলো স্ট্র্যাটেজি আছে। যেমন আপনাদের আমি একটা রিসেন্ট প্রজেক্ট দেখাবো। জি sure। আচ্ছা আপাতত না, এখানে হ্যাঁ, আরেকটা একটু বিষয় জি শেয়ার করব।
বলেন। আচ্ছা সিএসএস কি ওই যে এইচটিএমএল এর ফাইলে ইউজ না করে আলাদা করে এই যে যেভাবে আপনি কাজ করতেছেন এটাই হচ্ছে যে মানে ফান্ডামেন্টাল বা আলাদা করে করা, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই স্ট্যান্ডার্ড। এটা স্ট্যান্ডার্ড, রাইট। এখন এইটা ডিপেন্ড করে ভাই, এটা স্ট্যান্ডার্ড বললে আবার কথা বললে আবার 100% ভুল হবে। কেন জানেন? আগে একটা সময় মানুষ চিন্তা করতো কি, একটা ওয়েবসাইটের এইচটিএমএল সেকশন আলাদা থাকবে, সিএসএস সেকশন আলাদা থাকবে এবং জাভাস্ক্রিপ্ট সেকশন আলাদা থাকবে। কারণ একটা ওয়েব পেজ কয়টা জিনিসের সমন্বয়ে তৈরি হয়? তিনটা, এইচটিএমএল, সিএসএস আর একটা কি জাভাস্ক্রিপ্ট। মানে আদিম যুগে, ঠিক আছে, আদিম যুগ মানে এর আগে তখন চিন্তা করা হতো, মানে যারা এই বিজ্ঞানীরা আছে যারা বানাইছে বা যারা কোড টোড নিয়ে বিশাল মাপের বড় ডেভেলপার, এই কমিউনিটি বলতো কি তোমার সমস্ত জিনিসগুলো তুমি সেপারেট রাখবা, আলাদা আলাদা রাখবা, তাহলে এটা বেটার হয়। ঠিক আছে, সেভাবেই কোড টোড চলতেছে। ইন ফিউচারে যখন ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক গুলো চলে আসলো, রিঅ্যাক্ট বলেন, অ্যাঙ্গুলার মানে রিঅ্যাক্ট তো না, রিঅ্যাক্ট লাইব্রেরি, মানে এই ধরনের যখন টেকনোলজি চলে আসলো, ওরা বললো যে ভাই একটা ফাইলের ভিতরে তুমি সব রাখবা, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস সব। ঠিক আছে, যখন আমরা রিঅ্যাক্টে যাব তখন দেখবেন এরকম সেপারেট ফাইল থাকে না, একটা ফাইলের ভিতরে সবকিছু থাকে। ঠিক আছে, বাট আপাতত আমরা কোড করার জন্য সেপারেট রাখবো। ঠিক আছে, রিঅ্যাক্টে হচ্ছে সব এক ফাইলেই রাখতে, এক ফাইলেই থাকে, ওই সিএসএস, জাভাস্ক্রিপ্ট সব একটা জায়গায় থাকে। ঠিক আছে, ওকে। কারণ তখন সুবিধা হয় ভাই। এইটা কিন্তু একটা আসলে একটা প্রবলেমেটিক, আপনি এইখানে লাইন আরেক ফাইলে যে খোঁজা লাগতেছে, এইটা সিএসএস কত নাম্বার লাইনে আছে, কিন্তু যদি আমার একই জায়গায় থাকতো এটা সুবিধা না? জি জি, অনেক সুবিধা, অনেক সুবিধা। ঠিক আছে, ওইটার একটা অসুবিধাও আছে, ওই ক্ষেত্রে ফাইল সাইজ বড় হয়, এরপরে আপনারা বড় হয়ে যায়। এরপরে আপনারা শিখবেন যে ভাই মানে একটা প্রবলেম, মানে ইনিশিয়ালি প্রবলেম পাবেন, সেটা হচ্ছে ভাই এই একই ফাইলের ভিতরে যদি এরকম স্ক্রল করে করে দেখা লাগে, এটা তো ভাই প্রবলেমেটিক। মানে মনে করেন আপনি স্ক্রল করে নিচে আসছেন, আবার স্ক্রল করে উপরে যাচ্ছেন, এটা একটা প্রবলেম। তখন এই কোডগুলোকে স্প্লিট করে রাখা হয়, মানে এক জায়গার কোড ভেঙে ভেঙে টুকরো টুকরো করে আলাদা জায়গায় রাখা হবে, বাট জোড়া দিয়ে এক জায়গায় রাখবো। ঠিক আছে, কোড স্প্লিটিং বলে। ঠিক আছে, এগুলো আমরা পরবর্তীতে শিখবো। আচ্ছা, তাহলে আমি কন্টেইনার নিলাম। কন্টেইনারের আমি তো টেমপ্লেটের উপর ডিপেন্ডেন্ট, এই টেমপ্লেট কতটুকু রাখছে তার উপরে। এখন আমি এখানে মেক শিওর করতে হবে যে আসলে এইটার এরিয়াটুকু কতটুকু, মানে এরিয়াটুকু মিন করতেছি আমি এই জায়গাটা কতটুকু, আমার মানে এই র্যাপার এরিয়াটুকু কতটুকু, এটা পারফেক্ট যারা ইউআই ইউএক্স ডিজাইনাররা ইনরা লিখে দেয় বা এনাদের এখানে আমি চাচ্ছি যে এই এরিয়াটুকু কতটুকু, এটা আমার জানা দরকার। এখন যদি এই ব্যক্তিটা মানে এই যারা টেমপ্লেট বানায় না, দেখেন প্রত্যেকটা জিনিসের সাথে লিঙ্ক আপ। আমরা অনেক সময় বলে থাকি যে ভাই ওগুলো জানার দরকার নাই তোমার, কিন্তু এটা 100% ভুল কথা। মানে যেটা আমি মনে করি, জানার দরকার নাই, কিন্তু এবিসিডি নলেজ জানা দরকার, একদম প্রাথমিক জ্ঞানটা জানা দরকার। কেননা এই ইউআই ইউএক্সটা যে বানাইছে তিনি কি সারা জীবন এই কাজটা কি ইমেজ থাকবে নাকি কোনো ডেভেলপমেন্ট পারপাস এটা কনভার্ট হবে? একটু বলেন তো। কনভার্ট করতে হবে। এখন যে ব্যক্তিটা বানাচ্ছে সে যদি কনভার্ট করে কিভাবে, তার প্রাথমিক নলেজ না থাকে বা গ্রিড সিস্টেম কি কিছু মানে জিনিসগুলো যদি তার বেসিক না থাকে, তখন তো এইটা হবে না। তখন দেখা যাচ্ছে আমরা কোডাররা বলবো কি বলবো, ইউএক্স ডিজাইনার ভালো না, আর ইউআই ইউএক্স ডিজাইনার বলবে ভাই আমি তো করে দিয়েছি, কোডার তোমার ভালো না, তোমার কোডার কনভার্ট করতে পারে না। ঠিক আছে, এই জন্য এইখানে আমরা একটু দেখি এখানে আমরা বানাইছে কিনা। এটাকে ধরে এখানে গ্রিড বলে একটা সেকশন থাকে, এটা দেখি। এই যে দেখেন একটা গ্রিড আনছে, দেখতে পাইছেন ভাই? কলামটা দিকে একটু খেয়াল করেন, কত কলাম এখানে কত কলাম লেখা? 12 কলাম। মানে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, বুটস্ট্র্যাপ একটা ফ্রেমওয়ার্ক আছে, আছে, ওইখানে ওরা 12 কলাম ধরে এগুলোকে সেকশন করে কাজ করে। ঠিক আছে, যেহেতু এটা 12 কলাম সেহেতু দেখেন এটা আমি দেখতে পাচ্ছি, আমি এটাকে অফ করে রাখি কলামটাকে, তারপরে বুঝতে পারলাম যে এটা গ্রিড সিস্টেমে করা আছে, 12 কলাম গ্রিড সিস্টেমে করা। তার মানে আমার 12 কলাম যদি গ্রিড সিস্টেম হয়
তাহলে আমার এখানে কন্টেইনার 1300 কত পিক্সেল জানো, কারণ এটা আমরা যে কোনো একটা ফ্রেমওয়ার্ক গাইড থেকে আমরা দেখে নিব, যেহেতু আমরা বুটস্ট্র্যাপ ইন ফিউচারে শিখব। আচ্ছা, আপনারা অনেক সময় বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে আসলে, কারণ এটা আপনারা ইন ফিউচারে শিখবেন, অনেক সময় সার্চ করে, আচ্ছা মোরাপু মাইক্রোফোনটা অফ করে রাখুন। অনেক সময় দেখবেন সার্চ করলে এদের পুরনো ভার্সনে চলে আসে। আপনারা দয়া করে এই আসার পরে এই লগোতে একটা ক্লিক করলে একদম লেটেস্ট ভার্সনের ওয়েবসাইটে আসবেন। এখান থেকে আসার পরে এক্সাম্পলে যাবেন, এক্সাম্পলে যাওয়ার পরে এখান থেকে কন্টেইনার, হ্যাঁ, এখান থেকে আমরা দেখে নিতে পারবো কন্টেইনার বলতে কত স্ক্যানে কতটুকু মিন করে। কন্টেইনার, কন্টেইনার দেখেন আমি কিন্তু নামটা কিন্তু নিজে বানাই দিই নাই, কারণ আমি জানি কন্টেইনার বলে একটা জিনিসের অস্তিত্ব আছে পৃথিবীতে, এই জন্য দেখেন এই ফ্রেমওয়ার্কে ওটা কন্টেইনার নাম দিছে। এখানে স্ক্রিন সাইজ বলতেছে, এটা হচ্ছে একদম এক্সট্রা স্মল, এগুলো হচ্ছে ডিভাইস, ঠিক আছে, কোন ডিভাইস কত, স্মল ডিভাইসটা কত 576 এর মানে ইয়া থাকে মিডিয়াম ডিভাইস, লার্জ ডিভাইস, আমরা লার্জ ডিভাইস, এরপরে এক্সেল আর আছে এক্সট্রা লার্জ, এখানে কত আছে 1320। আমি আপাতত ভাই এত কমপ্লেক্সিটিতে যাচ্ছি না, এগুলো ফ্রেমওয়ার্কে করব, তো আমি একটু দেখে নিতে চাচ্ছি লার্জ স্ক্রিন কত দিছে 1320, আবার ওইখানে কত দিছে 1140। আমি যে কোনো একটা ডিভাইস ধরে করি, ঠিক আছে, আপাতত কমপ্লেক্সিটিতে না যাই। এখানে আমি উইথ, আর এই উইথটা দিবেন অলওয়েজ ম্যাক্স উইথ, মানে ম্যাক্স উইথ মানে সর্বোচ্চ 1320 পিক্সেল। এখন 1320 পিক্সেল আমার হইল কিনা আমরা একটা বর্ডার দিয়ে দেখি, বর্ডার 2 পিক্সেল, 2 পিক্সেল সলিড, সলিড যদি কোনো কালার না দিই বাই ডিফল্ট কালো কালার পাবে, কারণ এটা তো আমি তুলে দিব। আমি এটা একটু দেখার ট্রাই করি, এটা আসছে। তাহলে বর্ডার দিয়ে বুঝতে পারতেছি যে আমার কন্টেইনারটা কাজ করছে। কিভাবে কাজ করছে, কারণ কন্টেইনারটা ক্লাসটা আমি এখানে লিখেছিলাম আর এটা এখানে ইউজ করছিলাম। এখন এটাকে মাঝ বরাবর নিতে হবে, তাহলে মাঝ বরাবর নিতে হলে কোনো জিনিসের যদি কোনো উইথ থাকে, এবং উইথ থাকার পরে যদি আপনি এটাকে মার্জিন অটো করেন, এই 0 মানে হচ্ছে উপর নিচে কতটুকু মার্জিন হবে, আর পরেরটা হচ্ছে আপনার লেফট রাইট অর্থাৎ বামে ডানে। আমি এটাকে 0 অটো দিলাম, দিলে এক্স্যাক্টলি মাঝখানে আসছে আমার কন্টেইনারটা, ঠিক আছে। আমি এটাই চাচ্ছিলাম। এখন আমার ওই র্যাপার কালারটা দরকার নাই, আমি এটাকে কেটে দিই, এটা আমার দরকার নাই, এটা আমি বর্ডারটাকে ফেলে দিলাম, ঠিক আছে। এরপরে এটা মাঝখান বরাবর চলে আসছে। এখন আমার প্রয়োজন যে আমি যদি আমার ফিগমার দিকে তাকাই, এটার দরকার নাই, এটার দরকার নাই, ফিগমার দিকে যদি তাকাই, এরা একদম মাঝ বরাবর আছে এবং এই তিনটা জিনিস একদম মাঝখানে আছে, ঠিক আছে। এখন তাহলে আমি যে কাজটা করতে পারি, এখন দেখেন কে কে এক লাইনে আছে, 3 জন ব্যক্তি এক লাইনে আছে। আমি যদি এই এখানে যদি তাকাই, এইগুলো কিন্তু বোঝার বিষয় ভাই, এগুলো না বুঝলে ভাই সারা জীবন অন্ধের মতো কোড করবেন। এই যে এরিয়াটা, এটা হচ্ছে একটা ডিপ, এই ডিপটার নাম হচ্ছে আমাদের, এই ডিপটার নাম হচ্ছে আমাদের হেডার এরিয়া। হেডার এরিয়া, হেডার এরিয়ার ভিতরে কয়জন ব্যক্তি আছে বলেন, কয়জন আছে? একজন হচ্ছে লগো, আরেকজন কি মেনু। তার মানে আমি ধরছি এর ভিতরে 2 জন চাইল্ড আছে, আমি এই 2 জন চাইল্ডকে এক লাইনে নিতে চাই। যাদেরকে এক লাইনে নেবেন, মানে যে চাইল্ডগুলোকে এক লাইনে নেবেন, তাদেরকে আপনি ডিসপ্লে ফ্লেক্স করে দিবেন। এখন যখন আমি কাজটা শুরু করব, এখানে একটা কমেন্ট দিয়ে আমি শুরু করব। এখানে আমি একটা কমেন্ট দেব, এই সিএসএস কোডগুলো, কারণ আমার ওয়েবসাইটে তো অনেকগুলো সেকশন হবে, এটা হচ্ছে হেডারের জন্য, তাহলে এখানে দিব হচ্ছে হেডার, হেডার সিএসএস স্টার্ট, ঠিক আছে, হেডার সিএসএস স্টার্ট এখান থেকে শুরু হবে। এখানে আবার হেডার সিএসএস এর ভিতরে আমি প্রথমেই এর বাবাকে, একদম সবার বাবাকে একে ধরে রাখবো, ধরলাম। ধরার পরে আমি কাকে নিয়ে কাজ করতে যাচ্ছি, এইটাকে নিয়ে কাজ করতে যাচ্ছি, এইটাকে ধরলাম। ডট, ডট কেন দিতে হয় এগুলো আমরা আশা করি জানি। তার মানে আমি এখন কাকে ধরছি, এইটাকে। এর পেটের ভিতরে কয়জন ব্যক্তি আছে? 2 জন, একটা হচ্ছে লগো, একটা হচ্ছে মেনু।
আমি যদি এ কে এই প্যারেন্টকে যদি ডিসপ্লে ফ্লেক্স করে দিই, ফ্লেক্স করলে ওই বেচারা দুইজন পাশাপাশি চলে আসার কথা। দেখি আমাদের আসছে কিনা। এই যে পাশাপাশি আসছে। এখন পাশাপাশি তো আসছে, কিন্তু আমার ওয়েবসাইটে কেমন ছিল? আমার ওয়েবসাইট ছিল এই দুজন একদম ডানের দিকে চাপানো, তার মানে মাঝখানে একটা গ্যাপের প্রয়োজন। তখন আমি এখানে একটা চালাকি আছে, সেটা হচ্ছে আমি এটাকে আবার কপি করব। এখানে কয়জন ব্যক্তি নিয়ে কাজ করতেছি ভালো করে খেয়াল করেন। এই বাবারে নিয়ে কাজ করতেছি, প্যারেন্টকে, তার দুইজন ছেলেকে নিয়ে কাজ করতেছি। তার মানে এখানে আমি দুইজনকে আলাদা করে ধরে রাখবো। এটা হচ্ছে ডট লগো লগো, আর এটাকে সিএসএসটা ফেলে দিই। আবার এটাকে ধরবো, এটার ভিতরে কি আছে? মেনু। এটাকে ধরলাম, তার মানে আমি তিনজন ব্যক্তিকে ধরছি। আমি প্যারেন্টকে বলছি ডিসপ্লে ফ্লেক্স, তার মানে দুইজন পাশাপাশি চলে আসছে। এবার এই রাইট যে সেকশনটা, মানে এই মেনুটা, এখন দেখেন তো কে কোন দিকে সরে যাবে? এ তো এই পাশে আছে, দুইজনই আমাদের পাশাপাশি। এখন কারে সরাতে হবে একটু বলেন তো? ম্যানুয়াল লোগো, মেনুটাকে এরে সরাবো, এরে তো সরাবো। ভাইয়া একটু, আচ্ছা ভাইয়া, মানে মনে করেন যে উপরে যে হেডার পার্টটা আমরা নিলাম, ওইটা আর নিচের যে হিরো সেকশন, দুইটা আলাদা না? আলাদা। তাইলে ভাইয়া মার্ক করার সময় রেড কালারটা ওই হেডার পার্টের সহ আসে কেন? বুঝি নাই আপু। আপনি এই যে ফিগমা ফাইলটাতে যান, হ্যাঁ, ওই যে হিরো পার্টটা টাচ করেন, হ্যাঁ হ্যাঁ, দেখেন এই যে উপরের দাগটা হেডার সহ আসে না? ও এটা হেডার সহ এটা দেখাচ্ছে, তাই? হ্যাঁ হ্যাঁ, এটা ওই ফিগমা ডিজাইন যে বানাই দিছে উনি ওনার মতো করে সুবিধা অনুযায়ী করছে। কিন্তু আমরা তো আলাদাই নিব, তাই না? আমরা আলাদা সেকশন নিব। আচ্ছা আচ্ছা, সব কথা কি মুখে বলতে হয়? কিছু কথা বুঝে নিতে হয়, ঠিক আছে? ফিগমা ডিজাইনাররা তো অনেক কিছু করে দিবে, বাট ওটা দেখে আমাকে আইডিয়া করে নিতে হবে সে আসলে তার মনের ভাষাটা কি, ঠিক আছে? এই জন্য, কারণ এটা আলাদা, কারণ ইন ফিউচারে এটা স্ক্রলিং হতে পারে। আচ্ছা, এবার আমরা একটু এখানে যাই। এবার বুঝেন আমি কারে সরাবো? এই পাশটারে, তার মানে ওই চাইল্ডটাকে। এটা একটা ট্রিক্স আছে, আমি যদি মার্জিন লেফট অটো করে দিই তাহলে চলে যাবার কথা। আমি জানি না যাবে কিনা, আমি ট্রাই করে দেখতে পারি। হ্যাঁ, পারফেক্টলি চলে গেছে। এখন প্রবলেম কি হইলো? এখন প্রবলেম হলো এবার এই যে এর ভিতরে যারা আছে এরা আবার এক লাইনে থাকবে। তার মানে আমার ফিগমা, আমি আমার টেমপ্লেটে যদি চাই, এই মেনু আছে, মেনুকে যদি এখন বাবা হিসেবে ধরি, মানে প্যারেন্ট হিসেবে ধরি, তার চাইল্ড আছে কয়জন? দুইজন। তাহলে এবারে মেনুকে যদি আমি ডিসপ্লে ফ্লেক্স করি, তাহলে মেনুর যত চাইল্ড আছে ডিসপ্লে ফ্লেক্স করি, তাহলে মেনুর যত চাইল্ড আছে তারা এক লাইনে চলে আসবে। একদম আসে নাই, কারণ কি? কাহিনী তো মনে হয় ঘটাইছি, কারণ আমি উপরে বলছি ধইরা তুমি একদম ইসে চলে যাও। ডিসপ্লে ফ্লেক্স আর লোগো সহ হবে না? না, লোগো তো আলাদা। আচ্ছা, কারণ আমি প্যারেন্টকে বলে দিছি সবাই ফ্লেক্সে থাকো। আচ্ছা, আমি কোথাও কি লিখতে ভুল করেছি ভাই? মেনু ডট, ঠিক আছে, ডিসপ্লে ফ্লেক্স। যদি না আসে আমাদের অন্য কোনো মাধ্যম ইউজ করতে হবে। আচ্ছা, আপাতত এটা যে কাজ করতেছে কিনা আমি এটাকে, মানে এই ফ্লেক্সের জন্য এই ফ্লেক্সে কোনো সমস্যা হচ্ছে কিনা তাই উপরেরটারে আমি একটু অফ করে রাখি। না, ও আচ্ছা আচ্ছা, আমাদের তো কাজ করছিল ভাই, আমি তো ভুল বলছি। কাজ করছিল তো, কাজ করছিল। এই যে দেখেন এই আইকন তো ভাই পাশাপাশি আসছে। হ্যাঁ, আমি মানে বুঝতে ভুল করে ফেলছি, এটা তো পাশাপাশি আসছিল, কারণ আমি তো বলছি এই দুইজনকে নিতে। এই যে এই দুইজন, এবার এই দুইজনকে তো নিলাম। এবার এখন আমার ইউএল গুলোকে, এই যে মেনুর ভিতরে যে ন্যাব, এইটা, এই ন্যাবের ভিতরে ইউএল, এইটা, তার মানে এইটা হচ্ছে ন্যাব, তার মানে মেনু। এবার আমি আবার চলে যাব এই এলআই গুলোকে পাশাপাশি নিব। তাহলে এলআই এর বাবা কে, মানে প্যারেন্ট কে বলেন তো? ইউএল। তাহলে এখানে চাইলে আমি একটা ক্লাস দিতে পারি, এখানে একটা ক্লাস নেম দিতে পারি, নেভিগেশন ন্যাব সেকশন ন্যাব এরিয়া। স্যার এটাকে ড্যাশটা দিতেই হবে না? না,
না ড্যাশ দেওয়াটা কনভেনশন, মানে দুইটা নামটাকে মানে এই দুটো যে একই নাম, মানে না হলে তো স্পেস দিলে কি হয়ে যায়, দুইটা হয়ে যায় না ক্লাস, এইজন্য ড্যাশ দেওয়াটা বেটার। মানে ড্যাশ দেওয়া মানে এটা কনভেনশন, অনেকে আন্ডারস্কোর দেয় বাট আমার অভ্যাস হয়ে গেছে ড্যাশ দেওয়া। তাহলে এটাকে আমি যদি ন্যাব এরিয়া বা ন্যাব বার, আচ্ছা আমরা এই যে নেমিং কনভেনশন গুলো না এগুলোকে আমরা বুটস্ট্র্যাপ থেকে একটু দেখে নিই, তাহলে স্ট্যান্ডার্ড মাপে হবে। কারণ এগুলো ভাই মনে রাখা মানে আমি কি বললাম ভাই, ক্লাস নেম দেওয়াটা মানে একটা পর্যায়ে আইসা দেখবেন যে ভাই আপনি সব পারতেছেন, এই ক্লাস নেম চিন্তা করতে করতে ভাই মাথা চুল ছিঁড়ে যাচ্ছে। তখন সব বন্ধু বান্ধবের নাম স্যারদের নাম দিয়ে দিতে হবে না ওইটা দিলে তো হবে না। এবারে বললাম না যে কোডগুলো এরাও এখানে নেভিগেশন বানাইছে, আমরা দেখি ওদের নামটা। এই যে এখানে ন্যাব বার বানাইছে, ওদের ন্যাবটা এই যে ন্যাব বার নাম দিছে, মানে ন্যাবটাকে একটা ন্যাব বার দিছে, ঠিক আছে। ইউএলএলআই ন্যাব বার ন্যাব, এই যে ন্যাব বারের ন্যাব মানে ন্যাব বারের নেভিগেশন, তার মানে এই যে দেখেন ওরা ইউএল এর নামটা এটা যে এইটাই যে দিতে হবে এমন কোনো কিন্তু কথা নাই, জাস্ট আমি একটা নাম মনে আসতেছে না ইমিডিয়েটলি মাথায়, তাই এখানে দিচ্ছি। মানে এটা হচ্ছে ন্যাব বার ন্যাব, ন্যাব মানে নেভিগেশন, তার মানে মেনু বারের ভিতরে মেনুর ভিতরে একদম এটার একদম সরাসরি ধরি, এটাকে ধরলাম ডট, এটা দিলাম। এবার যদি এটাকে ডিসপ্লে ফ্লেক্স করি তাহলে আমার আশা করি এটা পাশাপাশি চলে আসার কথা, এই যে চলে আসছে এখন পাশাপাশি আসছে। এবার আমরা এটাকে ডিজাইন করব। এখন ডিজাইন করার জন্য আমরা কি করতে পারি, ইউএল থেকে ইউএল এর ওই যে একটা ইয়ে আছে টেক্সট ডেকোরেশন না টেক্সটের রয়েছে বুলেট পয়েন্টের নাম কি জানো, ভুলে গেলাম। ওই বুলেট পয়েন্ট গুলোকে কি যেন বলে, এত তো মনে থাকে না। লিস্ট স্টাইলটাকে যদি নান করে দিই তাহলে এই ডট গুলো চলে যাবে না, এই ডট গুলো হচ্ছে বাই ডিফল্ট ভাবে হচ্ছে ইয়া থেকে আসে, অর্ডার লিস্ট থেকে। হ্যাঁ এবার যদি দেখি এদের ফিগমার দিকে তাকাই, এই হচ্ছে টেক্সট, এটার মাঝখানে নির্দিষ্ট গ্যাপ আছে। আচ্ছা এখন এখানে প্রবলেম, আমরা একটা বানাই ফেলি, এটা হচ্ছে অ্যাঙ্কর দিয়ে বানানো। তাহলে ইন ফিউচারে আমাদের এখানে হোভার হবে কিনা এটা কিছু দেয় নাই ডিজাইনে, বাট আমরা তাহলে একটা ধরে নিতে পারি। আমরা এখান থেকে ন্যাব বার আইটেমে ওইটাটা একটা কপি করি, কপি করে ন্যাব বার আইটেমের এটার ভিতরে এলআই তারপরে অ্যাঙ্কর এটাতে ধরলাম, ধইরা এদের একটা আমি কালার দিলাম। স্যার এখন যে কোনো ডট বা কিছু দেওয়া হলো না স্যার, এখন কোনো সমস্যা হবে না? এটা ট্যাগ কিছু দিতে হয় না, যেমন এটা আমি ট্যাগ রে সরাসরি করছি, ঠিক আছে। আচ্ছা এখানে তো ভাই আমার ভুল হয়েছে, এটা তো অ্যাঙ্কর ট্যাগে যাবে, এলআই অ্যাঙ্কর ট্যাগ এইচআরইউ সবগুলো এই লেখাগুলো এখানে যাবে, আমার স্ট্রাকচারে এখানে বলছিস। স্যার আচ্ছা এইগুলোকে আমি আপাতত ফেলে দিই, ঠিক আছে। এই নামগুলো চেঞ্জ করে নিন আপনারা, এগুলো তখন জি স্যার এটা দরকার নেই, এখানে বাই ডিফল্ট হ্যাশ করে দিতে পারেন, বাই ডিফল্ট হ্যাশ, বাই ডিফল্ট সবগুলোতে হ্যাশ করে রাখলাম। আচ্ছা চেঞ্জ করে দিই কন্টাক্ট অ্যাবাউট ব্লগ টার্মস, আচ্ছা নাম যাক দুই চারটা ইয়ে হোক। কালার ইজ ইকুয়াল টু আপাতত একটু রেড কালার দিয়ে দেখি যে আমার ওটা কালারফুল হচ্ছে কিনা, হ্যাঁ করছে। এবং নিচে একটা আন্ডারলাইন আছে, আন্ডারলাইনটা ফেলে দেওয়ার জন্য আমরা কি করতে পারি, টেক্সট ডেকোরেশনটাকে নান করে দিতে পারি, ঠিক আছে। এখন আমরা একটু ফিগমার দিকে তাকাই, টেক্সট ডেকোরেশন নান। এবার এখানে যদি তাকাই আমরা একটু দেখি এখানে কি কি কাজ বাস তারা করছে, এটাতে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এখানে যদি তাকাই, আচ্ছা এখানে আমার আরেকটা কাজ করা উচিত ছিল আগে, পুরো ওয়েবসাইটে কাজ করার আগে এখান থেকে এই ওয়েবসাইটের পুরো ফন্ট কি
এই ফন্টটাকে আগে মেক শিওর করা উচিত ছিল। এটা পপিন্স ফন্ট ইউজ করছে, মানে এটা আগে কিছু বেসিক সেটআপ আছে, সেটা অন্য একদিন আমি দেখাবানি, ঠিক আছে, কিভাবে বেসিক সেটআপটা করতে হয়। বাট আপাতত একটু দেখলাম এখানে ফন্ট আছে পপিন্স, আর আমি ফন্ট নিয়ে আপাতত কাজ করতেছি না। এটা 12 পিক্সেল আছে, এটা রেগুলার আছে, এখান থেকে দেখতে পাচ্ছি কি আছে, ঠিক আছে। তার এখান থেকে আর একটা জিনিস থেকে, তার মানে এটা কি আছে আপাতত বসাই দিই। পপিন্স আছে, রেগুলার আছে। আচ্ছা এটা ফন্ট, কাজ যখন করবো তাই প্রফেশনালি করি। এবার আমার যে কাজটা, এটা আমার প্রথমে উচিত ছিল এটা করার, সেটা হচ্ছে ফুল প্রজেক্টে ফিগমা ডিজাইনটা দেখে ল্যাক না করে ফিগমা ডিজাইন দেখে পুরোটায় আমার একটা আইডিয়া নেওয়া উচিত যে আমার এই ওয়েবসাইটে কোথায় ফন্ট ইউজ হয়েছে এবং কি ফন্ট ইউজ হয়েছে। এখানে দেখেন, এখানে মানে এই কাজটা, মানে এই যে এতক্ষণ যা করলাম না, এখন যে কথাবার্তাগুলো বলতেছে এটা হচ্ছে ইনিশিয়ালি প্রথমে করা উচিত, ঠিক আছে। আগে হচ্ছে আপনি এটা করবেন, মনে করেন আপনি ফিগমা ডিজাইন পাইছেন, পাওয়ার পরে আপনি এখান থেকে দেখে নেবেন যে এইটার ক্ষেত্রে এই ওয়েবসাইটের ফন্ট কি। আমি এখানে দেখলাম এই যে এই একটা ফন্ট আছে, হ্যাঁ, প্লে ফায়ার ডিসপ্লে। যদি নামটা দরকার হয় এখান থেকে কপি করবেন। এটা একটা গুগল ফন্ট, ঠিক আছে। এবার এটা দেখেন ডিসপ্লে, আরেকটা আছে কিন্তু ডিসপ্লে ছাড়া, দেখেন এই যে ফন্ট চেঞ্জ হচ্ছে। এই যারা কাজ করে না এরা কিন্তু এখান থেকে এই যে ফন্টগুলো এখান থেকে বেছে নেয়, ঠিক আছে, যারা ইউআই নিয়ে কাজ করে। তার মানে এইটা, তার মানে আমি নামটা পাইছি, এই নামটা। এটাকে আমি গুগলে একটু সার্চ করব, কারণ আমি এটা জানি এটা হচ্ছে একটা গুগল ফন্ট, ঠিক আছে। এই যে সামনে ফন্টস অ্যাড করে দিলে গুগলের ফন্ট চলে আসে। এটাকে রাখলাম একটা ফন্ট। আমি একটু দেখে নেব যে আমাদের এখানে আর কি ফন্ট আছে। তার মানে এইটা যদি তাকাই, এটা কি, এটা আরেকটা ফন্ট, এই যে দেখেন এটার আরেকটা ফন্ট। তার মানে এই ফন্টটাকেও আমি একটু কপি করে নিই। আমি যেটা করি আর কি, আমি একটা নোটপ্যাড ওপেন করি, এখানে ফন্টস লিখে আমি এখানে এই ফন্টের নামটা লিখি। আর আগেরটার নাম কি ছিল, আগেরটার নাম ছিল হচ্ছে এইটা, এটা আরেকটা ফন্ট। তবে দুইটা ফন্ট, দেখি আর কোনো ফন্ট পাই কিনা, এগুলো দরকার। এটা গেল, এখানে কোনো ফন্ট আছে কিনা, নতুন কোনো ফন্ট কিনা সেটা দেখব। আর একটা যারা ডিজাইন করে না, এরা সর্বোচ্চ 2টা ফন্ট ইউজ করে, 2টা বা 3টা, এর বেশি ফন্ট দেয় না, তাহলে ডিজাইন ভালো হয় না। এইটার নামটা সেম, এইটার এই যে এগুলো কিন্তু আমি ডাবল ক্লিক করে এখানে ঢুকতেছি, সেম এখানে। এটা হচ্ছে ওই ডিসপ্লে, মানে ওই যে ওই আগেরটা, ওই যে প্লে ফায়ার ডিসপ্লে, ওইটা। মানে আমার মনে হয় 2টা ফন্টই আছে, ঠিক আছে। তাহলে আমি ফন্ট পেয়ে গেছি, 2টা ফন্ট। আমি হচ্ছে এখন ওয়েবসাইটে যাব, যাওয়ার পরে এখান থেকে এই ফন্টটাকেও নেব। আচ্ছা, তাহলে আগের ফন্ট যেটা আছে ওইটার ক্ষেত্রে গেলাম। এখানে আগে যদি আমার গুগল ফন্ট এটা যদি অ্যাড করা থাকে, এগুলোকে সমস্তগুলোকে রিমুভ করে দেব। ব্রাউজ ফন্টে গেলাম, এটার নাম ছিল হচ্ছে ডিসপ্লে, এই যে এইটা ছিল এই ফন্টটা, এটাকে গেটে দিলাম, অ্যাড হয়েছে। এবার আমরা আবার একটু ব্যাকে চলে যাই, এখানে ফন্টসে মনে হয় এখানে যে আবারও নতুন ফন্টটাকে নিয়ে আসবো, আমরা দুটোকে কম্বাইন করব। এইটাও মনে হয় এটা গুগলেরই ফন্ট। এরকম যে এই যে ফন্ট কি, ফন্ট ফ্যামিলি কি, এগুলো যখন ডিজাইনাররা এটা আলাদা একটা ইসে দিয়ে দেয়, আমার নামই মনে পড়তেছে না। এই যে এই ফন্টটা, এটাকেও অ্যাড করে রাখলাম। তাহলে 2টা ফন্ট, এটা হচ্ছে কার্ডে অ্যাড হয়েছে, এই কার্ডে ক্লিক করলাম। আচ্ছা, কার্ডে ক্লিক করলে আসতেছে না, এখান থেকে মেবি এই যে গেট এমবেডেড কোড, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই ফন্টটা আমি কি আমার কোনো ওয়েব অ্যাপ্লিকেশনে ইউজ করব, নাকি অ্যান্ড্রয়েডে, নাকি আইওএসে, নাকি ফ্লাটারে, কিসে ইউজ করব বলেন তো? আমরা এটা কিসে ইউজ করব, অ্যানসার দেন। ওয়েবে, তাই এখানে ওয়েবে আসবো। এখন ওয়েবে কি আমি আসলে লিঙ্ক ট্যাগের মাধ্যমে করব নাকি ইম্পোর্টের মাধ্যমে করব? বাট আমি ইম্পোর্টের মাধ্যমে করব। এই যে দেখেন, এটা 2 ভাবে করা যায়। এখানে ইম্পোর্ট, এই ইম্পোর্টে আসার পরে এখান থেকে আরো কিছু বাই টুকিটাকি কাজ আছে, এই যে কতটুকু ওয়েট নেব কিনা, বাট বাই ডিফল্ট যা আছে আমি সব নিয়ে নিচ্ছি। এই যে স্টাইল ট্যাগের ভেতরেটুকু কপি করছি, স্টাইল ট্যাগের ভেতরে। তার মানে স্টাইল ট্যাগের ভেতরে মানে কি, এর ভিতরে কি সিএসএস লেখা হয় না বলেন তো? জি স্যার।
বাকিরা ভাই বলো। জি ভাই। তাহলে এটা তো Yeah. সিএসএস এর ভিতরে, তার মানে আমার তো সিএসএস ফাইল সম্পূর্ণ আলাদা। তাহলে একদম টপে, একদম সবার টপে আমি এখানে এটাকে অ্যাড করব। ঠিক আছে, আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি, একটা টেমপ্লেট, স্ট্যান্ডার্ড টেমপ্লেট কেমন হয়। থিম ফরেস্টে যারা কোড করে আপলোড করে তাদের কোডটা আপনি ধরে নিতে পারেন, তারা আসলে প্রায় স্ট্যান্ডার্ড 90% স্ট্যান্ডার্ড, কারণ এখানে স্ট্যান্ডার্ড কোড ছাড়া এরা অ্যাপ্রুভই করে না। আমি এখান থেকে টেমপ্লেটে গেলাম, না কোডে না, টেমপ্লেটস, HTML টেমপ্লেট, এখান থেকে যে কোনো একটা পপুলার আইটেম। আমার ইচ্ছা আছে এটা নিয়ে ইন ফিউচারে নিজের কিছু দরকার, যে কোনো একটাতে যাই। এখানে একটা টেমপ্লেট আপলোড করতে পারলে ভাই সেল হোক না হোক মনের প্রশান্তি তো থাকে। এখানে একটা গেলাম, এখানে এখন হচ্ছে আমরা চুরি করব। ঠিক আছে, আপনাদের এখন হচ্ছে চুরি করা দেখাবো। এই হচ্ছে এটা এনাদের এই ফুল প্রজেক্ট। এটা আচ্ছা, এটা হচ্ছে মূল ইউআরএল না, ঠিক আছে, এটা কি মূল ইউআরএল? আমি এখান থেকে ইনস্পেক্টে যাই, এটা হচ্ছে এমবেডের মাধ্যমে শো করার কথা। আচ্ছা, মেবি এটা মূলটাই মনে হয়। যাই হোক, এটা মনে হয় হাইড টাইট করে নাই। এখান থেকে ভিউ পেজ সোর্সে যাব। এবার দেখেন এনাদের কোডিং স্ট্রাকচারগুলো দেখেন, একদম সেম ফাইল, কত সুন্দর সুন্দর কমেন্ট করে রাখছে। এটা গুগল ফন্ট, মানে এরা গুগল ফন্টটা HTML ইউজ করছে, বাট আমি আলাদা জায়গা করছি, এইটুকু ডিফারেন্স। এদের দেখেন এই যে css.style. বলে একটা আছে, ঠিক আছে, এই কোডিং স্ট্রাকচার আলাদা। তার মানে এরা কি করছে, এরা হচ্ছে ওই অ্যাসেট নামে বানায় নাই, সরাসরি CSS ফোল্ডার বানাই দিছে। ঠিক আছে, এটাতে ক্লিক করে এই যে দেখেন একটা টেমপ্লেটের শুরুতে কত জিনিসপত্র কমেন্ট করে রাখে। ঠিক আছে, শুধু এইটুকু দেখানোর জন্য আমি আপনাদের এখানে নিয়ে আসলাম যে কাজ শুরু করার আগে অনেক কিছু ইনিশিয়ালি কাজবাজ থাকে। ঠিক আছে, এই যে একটা টেমপ্লেটের নাম, ভার্সন, হাবিজাবি অনেক কিছু দেওয়া থাকে, বাট আমরা মোটামুটি এখনো ফুলভাবে তো শিখি নাই, মোটামুটি কিছু একটা জাস্ট আমি দেখাই দিলাম যে এখান থেকে আপনি কোডিং স্ট্রাকচারগুলো দেখে নিতে পারেন বা এরা কিভাবে করে। এগুলো বাদ আমি এইটাকে আমি আমার একদম টপে চলে যাব, মানে অ্যাড মনে হয় করছি, এই যে অ্যাড করে রাখছি। এবার এখানে আসলাম। এখন শুরুতেই আমরা আমাদের বডি ট্যাগের ভিতরে আমরা বাই ডিফল্ট আমাদের বডিতে, কারণ পুরো ওয়েবসাইটের বডিতে আমার একটা ফন্ট দরকার। কারণ আমি যদি ফিগমায় যদি তাকাই, আমরা কি করব, যে ফন্টটা সব থেকে বেশি ইউজ হয়েছে, কারণ এইগুলো হেডিং, মানে এই ফন্টটা কম ইউজ হয়েছে, ফন্টটা ইউজ হয়েছে এই ফন্টটা মনে হয় বেশি ইউজ হয়েছে, মানে যেটা বেশি ইউজ হয়েছে সেই ফন্টটাকে আপনি বডিতে লাগাই দিবেন। তার মানে এখানে আমরা এসে বডিতে, বডি ফন্ট ফ্যামিলির ভিতরে, আচ্ছা আজকে আমি ভেরিয়েবলের কাজ দেখাচ্ছি না, এগুলো দেখালে হয়তো বা ইয়া হয়ে যেতে পারেন। আমাদের কোড বেসটা কই, এই যে স্যার ভেরিয়েবল সেগুলা ওই মানে মানগুলা কত পিক্সেল এগুলা? না ওই যে আলাদা স্টোর করে রাখা যায়। আচ্ছা আচ্ছা, এটা গেল ইম্পোর্ট দুইটা, এই যে ফন্ট ফ্যামিলি এটা দেওয়া আছে, এই ফন্ট ফ্যামিলিটাকে আমি বডিতে অ্যাড করে রাখলাম। এখন এটা দিলে কি হলো, পুরো বডিতে আমার ফন্ট একটা। এবং আমরা আরেকটা কাজ করি, এখানে কিছু কমন কাজ করতেছি। ঠিক আছে, এটার জন্য আমি এখানে একটা কমেন্ট করতে পারি, কমন CSS। ভাই এই পুরো স্ট্রাকচার সাজাইতেই ভাই এক ক্লাস লেগে যায়। কমন CSS স্টার্ট, কমন CSS এন্ড। এবার এইটার ভিতরে আমরা বাই ডিফল্ট বডিতে আমরা একটা ফন্ট সাইজ দেব। বাই ডিফল্ট বডিতে বাই ডিফল্ট কত পিক্সেল দিব, এটা আমি যদি ফিগমাতে যাই, ফিগমাতে পি ট্যাগে যেটা আছে এটা বাই ডিফল্ট আমরা লাগাবো 24। তো অনেক বড় মনে হচ্ছে, এত 14। বাই ডিফল্ট বডিতে কেমন দিছে,
এটা দিছে 14, এটা দিছে কত 20, এটা দিছে 16, মানে 14। বক্সের 14 বাই ডিফল্ট আমরা 14 রাখি। হ্যাঁ, বাই ডিফল্ট বডি পিক্সেল এটা রাখি বডিতে আপাতত। ইন ফিউচারে আবার আমি চেঞ্জ করব না, যখন এটা যখন প্রয়োজন ইন ডিমান্ড আমি চেঞ্জ করব। আচ্ছা, এটা করার পরে ফন্ট ফ্যামিলি লাগাই দিলাম। এখন আমি কোথায় যাব, আমি আমার একটু কোডে যাই। এই মেনু বারটা নিয়ে কাজ করতেছিলাম, এবার এখানে আসবো। এখানে এক একটা আইকনকে আমি ধরবো। এটার ফন্ট সাইজ কত, এটার আবার কি আছে পপ, এটা তো আবার এই যে উল্টা পাল্টা ডিজাইন করছে, এখানে আবার পপিংস লাগাইছে। আচ্ছা, আমি যে ফন্ট আছে ওইটা দিয়ে দেখাই দিই। হ্যাঁ, আপনার দরকার এরকম ফন্ট এখানে আরেকটা অ্যাড করে নিন। এটা হচ্ছে 12 পিক্সেল, 12 পিক্সেল হচ্ছে ফন্ট ওয়েট, লাইন হাইট দেয় নাই, রেগুলার মানে হচ্ছে 400 ফন্ট ওয়েট। আমি এখানে গেলাম ইউএল এর ভিতরে অ্যাঙ্কর টেক্সট ডেকোরেশন, আর এটার কালার এটা হবে না, এটা হচ্ছে আমরা যদি ওয়েবসাইটের দিকে তাকাই, ওয়েবসাইটে আমি দুইটা কালার দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বেস কালার এটা, আর একটা হচ্ছে সামান্য একটু কালার। আমার মনে হয় দুইটা কালারই এখানে অ্যাভেলেবেল। একটাকে আমরা প্রাইমারি ধরি, একটাকে সেকেন্ডারি ধরি। আচ্ছা, ছোট্ট করে একটু জিনিস, আচ্ছা এটা পরে অপটিমাইজ যখন করবেন তখন দেখাবেন, এখন ওই ইয়া দেখালে সমস্যা। এখানে আমরা আসি যে ফন্ট কালার, সরি কালারটা এখান থেকে নিতে হবে আমার। এটা কপি করলাম, কপি করে এখানে কালার কোড এই যেটা আসছে এটা দেখেন, এটা লিখে দিয়েছে, এটা হচ্ছে নিউট্রাল গ্রে 7। আচ্ছা যাই হোক, আমি এগুলো নিয়ে নাম নিয়ে যেহেতু কাজ করতেছি না, এটা আসলাম। এখান থেকে সরাসরি ওরা দেয় নাই, এরা হচ্ছে ভেরিয়েবল স্টোর করছে। এখান থেকে গেলাম, এটাতে ক্লিক করলে কালার প্লেট কই পাবো আমি? ডান পাশে এখানে আছে মনে হয়। উপরে কোথায় আছে? অনেক কালার তো এখানে, সরাসরি তো কালার পিক করতে হবে। আচ্ছা এই যে এখান থেকে এই যে স্টাইল, এখানে যদি ক্লিক করি আমি এখানে এই যে নিচে আমি কালার কোডটা পাওয়ার কথা মনে হয় পাইছি, কিন্তু এডিট তো করতে পারছি না। কপি না করতে পারলে তো সমস্যা। এটা কি ওরা লক করে রাখছে? 2D 2F 3D না, এইভাবে তো ভাই ইয়া করতে পারবো না। করা যাবে স্যার। যখন নিউটনের উপর ক্লিক তখন এই যে পাশে একটা চিহ্ন আছে, এটা দিলে কপি হবে ডানে। ও আচ্ছা আচ্ছা, এই যে এটা হাইট ইয়া করা ছিল, এই যে পাইছি। তার মানে এই কালারটা, এই কালারটাকে এখানে বসাই দিলাম। আগে হ্যাশ দিতে হয়, কারণ কোনো কালার কোডের আগে হ্যাশ দিয়ে ইউজ করতে হয়। আর ওটার ফন্ট সাইজ কত দেখছিলাম? এটা হচ্ছে ফন্ট সাইজ 14, সরি 12 ফন্ট সাইজ হচ্ছে কত 12 পিক্সেল দেখছিলাম। ফন্ট সাইজ 12। এখন আমরা এটা কোনো লাইন হাইট ওরা দিছে? লাইন হাইট ওরা ইউজ করে নাই। লাইন স্পেসিং, লেটার স্পেসিং 1.5, তার মানে আমরা এখানে দিতে পারি লেটার স্পেসিং 1.5 পিক্সেল, মনে হয় না 1.5 দিতে হয়। ও ওটা পিক্সেল দিতে হয় কি না? পিক্সেল দাও আছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখেন তো, যদি কোনো কারণে এখান থেকে ওরা তো সিএসএস লিখছে, অনেক সময় বোঝা যায় না, এটাকে ডাবল ক্লিক করতে হয়, ঠিক আছে? করে রাইট বাটন, আচ্ছা একদম লেখায় রাইট বাটন, কপি এই যে কপি পেস্ট, এই যে কপি কোড, কপি সিএসএস। এরা এখানে কি সিএসএস ইউজ করছে সেটা আমি দেখতে পারি।
এখান থেকে দেখে নিতে পারি ওরা কি কি ইউজ করছে। লেটার স্পেসিং এই যে 1.5 দিছে, কালার কোডটা এইটা ছিল, এই যে আমাদের এক্স্যাক্টলি কালার কোড। আরো অনেক কিছু ইউজ করছে যেগুলো আমাদের দরকার নাই। লাইন হাইট 23 পিক্সেল, ফন্ট ওয়েট এত, এটা হচ্ছে ফন্ট ওয়েট 400। আমরা এখানে ফন্ট ওয়েটটাকে নিয়ে যাই 400। উইথ আমরা দিব না, ফন্ট ফ্যামিলি পপিন্স, নরমাল ফন্ট স্টাইল দরকার নাই। লাইন হাইট লাইন ওয়েট 400 আমরা দিয়েছি, এটা আপাতত ফেলে দিলাম। ঠিক আছে, এবার আমরা আমাদের যদি ডিজাইনে যাই, এটা আসছে। এবার এই ফিগমার দিকে যদি তাকাই, লেখাগুলো আছে সব ক্যাপিটালে এবং এদের মাঝখানে একটা স্পেস আছে। এখন দেখেন আমি এই বক্সটাতে ক্লিক করলাম, এইটাতে ডাবল ক্লিক করে করে ঢুকবেন, ঢুকে এবার এইটা থেকে এটা দূরত্ব দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা থেকে এটা দূরত্ব যদি আমি দেখতে চাই, তাহলে যে মানে একটাতে সিলেক্ট করা আছে, অপরটার দূরত্ব দেখতে যাচ্ছে। অপরটার উপরে মাউস নিয়ে হোভার করব, হোভার করার পরে কিবোর্ডের অল্টা চেপে ধরলে এখানে দেখাচ্ছে ডিসটেন্স 56। এবার এটাকে ধরে ধরি, এইটার উপরে যে এই যে এটাকে ধরে এখানে যদি 56, তার মানে এরা একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে 56। তার মানে এদের মাঝখানে গ্যাপের পরিমাণ কত? 56। ঠিক আছে, স্যার সার্চেরটা মনে একটু দূরে আছে, ওটাও দেখে নেন একবার। কোনটা? মানে এই যে টার্মস এর পরে সার্চ যেটা, হ্যাঁ এটা আলাদা, এটা আমাদের আলাদা সেকশন। আলাদা আছে। তার মানে আমরা এখানে হচ্ছে আমাদের হিউম্যান ব্রেনের কাহিনী। আমি এই স্পেসিংটা কোথায় দিব? ঠিক আছে, কারণ আমি দুই পাশে দিব নাকি লেফটে দিব, আমি চাচ্ছি এই টার্মের বামে, মানে এই বাম পাশে আমার ইয়া থাকবে, স্পেসটা যাবে। তার মানে আমি এখান থেকে এটাকে আমি দিতে পারি মার্জিন লেফট 56 পিক্সেল। এখন যদি যাই, এই যে মোটামুটি আসছে এই পাশে। এখন এটাকে আমরা কি করতে পারি, এগুলো হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটাল আপার কেস করে দিই, আপার কেস করে দিলে সবগুলো বড় হাতে হয়ে যাবে। এবার গেল, এবার কথা হচ্ছে এই সার্চ আইকনটা এদের এখানে যদি দেখি, তাহলে সার্চ আইকনটা তো আলাদা, তাই না? এইটা থেকে এটা দূরত্ব কতটুকু আমি এটা দেখতে পাচ্ছি। তাহলে এটা সিলেক্ট আছে, এইটার উপরে মাউস ধরে অল্টার চেপে ধরলাম 110 পিক্সেল। তার মানে এখন আমি এই সার্চ বারটাকে ধরবো, তার মানে এটাকে কপি করলাম, এটাকে, এটা হচ্ছে আমাদের মেনু, মেনু থেকে মেনু, মেনুর পরে এইটুকু রিপ্লেস হবে। এবং এটা লেফটে হচ্ছে 110 পিক্সেল। এই যে মোটামুটি চলে আসছে। এখন যদি ডিজাইনের দিকে তাকাই, এটা গেল। এখন এই ফুল ডিজাইনের উপরে এটা মাউস ধরলাম, ধরার পরে আমি একটা কাজ করতে পারি, এটার দিকে যদি তাকাই, এখানে কতটুকু ইয়ে আছে, আপনি এটা হাইট দিয়েও করা যেতে পারে অথবা প্যাডিং দিয়ে করা যেতে পারে। আমি একটা কাজ করি, এইখানটাতে মাউস ধরে এটাতে ক্লিক করে উপরে মাউস ধরে গেলাম, উপরে নিচে কত, উপরে নিচে গ্যাপ কত দেখাচ্ছে, ওটা হচ্ছে 19 আর এটা হচ্ছে 20.52। তার মানে ফিগমা ডিজাইনের এখানে এক্সপার্ট না, কারণ এরকম ডিজাইন হওয়া উচিত না, কারণ এখানে ভাই সমান থাকা উচিত। তার মানে আমরা মোটামুটি ভাবে একটা স্ট্যান্ডার্ড ধরে নিই, 20 পিক্সেল উপরে নিচে আমরা জায়গা দিতে পারি। ঠিক আছে, এটা আমরা তাহলে এটার ক্ষেত্রে আমরা একটা প্যাডিং ইউজ করব কোথায়, আমাদের এই পুরো হেডার সেকশনে একদম উপরে। এটা আরো জায়গায় দিলেও হয়তো, বাট আমি এখানে দিচ্ছি। এখানে দিয়ে আমরা প্যাডিং ইউজ করি 20 পিক্সেল উপরে নিচে, আর হচ্ছে ডানে বামে আপাতত 0। দেখি আমাদের গ্যাপটা পাইছে কিনা। এবং আমরা বোঝার জন্য এখানে হালকা একটা ব্যাকগ্রাউন্ড কালার করে দিই হচ্ছে রেড। মোটামুটি একটা গ্যাপের পর্যায়ে আসছে। এখন কথা হচ্ছে এই দুইটা জিনিস হচ্ছে সমান হবে। ভাইয়া একটু এই প্যাডিংটা ভাইয়া কোথায় দিলেন? প্যাডিংটা দিছি ফুল সেকশনে, তো একদম এই টপে হেডার সেকশন। ভাইয়া এটা লেখার উপরে দিবেন না।
না আচ্ছা এখানে বানান ভুল লিখছি ACADDR জি আপু মানে ভাইয়া এই প্যাডিংটা হচ্ছে কি যে কন্টাক্ট অ্যাবাউট এগুলোর উপরে মানে মানে এগুলাতে দিচ্ছি নাকি ফুলটার মধ্যে? আমি দিচ্ছি ফুলটা এটা ডিপেন্ড করে আপনার কোন জায়গায় কাজে লাগবে মানে এটা আপনি ওখানে দিলেও হয়তো মানে মেনু দিলে জাস্ট মানে মেনুটা লিখে তাহলে মেনুটা ধরে তাহলে তো প্যাডিং দিলে হয়ে যেত তাই না স্যার? হ্যাঁ আচ্ছা এখানে কোথায় জানি নামের বানান ভুল আছে এই যে। এখন এটা সমান হয় নাই এখন এটাকে সমান করার জন্য পরে দরকার আমি বাড়াই কমায় চেক করে দেখব এখন এই দুইজনে হচ্ছে আমাদের মাঝ বরাবর সমান থাকতে হবে তার মানে আমি যেখানে ফ্লেক্স করেছিলাম এখানে অ্যালাইন আইটেম সেন্টার করে দিই তাহলে এরা উপর নিচ থেকে একদম সমান বরাবরে আছে আমাদের ফিগমাতে কি আছে এদের কি কোনো কালার আছে হ্যাঁ এদের হালকা করে একটা সাদা কালার আছে ঠিক আছে আর ফুল বডিতে না আচ্ছা হ্যাঁ একটা হোয়াইট কালার আছে আমি আপাতত কালো কালার মানে লাল কালার দিয়ে রাখলাম এরপর এটা চেঞ্জ করে দেব এখন এইটা গেল মোটামুটি সেকশন আমি যদি তাকাই মোটামুটি আচ্ছা আমার আইকন বেচারা হারিয়ে গেল কেন লালের জন্য স্যার আচ্ছা আইকনের কালার লাল করে রাখলাম তোমার ভিতরে কারেন্ট কালার মনে হয় এটাকে আপাতত ব্ল্যাক হোয়াইট করে দেব আপাতত হোয়াইট করে দেখি আচ্ছা আপাতত হোয়াইট থাক পরে চেঞ্জ না হোয়াইট করলে আবার ব্যাকগ্রাউন্ড ফেলে দিলে হবে না ব্ল্যাক আচ্ছা এবার দেখেন অনেকটা ভাই ইসের মতো চলে আসছে ঠিক আছে এরপরে এই আইকনগুলোর ক্ষেত্রে আমাদের একটা রেসপন্সিভ করতে গেলে এখানে আরো ইয়া করতে হবে যেমন এইটার একটা হাইট উইডথ দেওয়া দরকার ঠিক আছে হাইট উইডথ দিয়ে এটা ফিক্স করে দেওয়া দরকার আচ্ছা মেন প্রবলেমটুকু রেকর্ড করা হয় নাই আচ্ছা যাই হোক ইস্যু সলভ করি আচ্ছা এখন যেটা করব আমি এখানে ছোট করে একটা নিয়ে আসবো যে কোনো একটা আইকন নিয়ে আসবো আমরা কি ফন্ট অসাম ইউজ করছিলাম প্রজেক্টে একটু বলেন তো জি স্যার ফন্ট অসাম না আমি তো আমার এই প্রজেক্টে করে নাই না আপনি করেন না আচ্ছা যাই হোক না করলে আমি একটা নতুন মনে করেন নতুন একটা ট্যাবলার আইকন বলে এরকম একটা সাইট আছে এরকম অজস্র ফ্রি আছে এখানে যাইতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর আইকন আছে আমি এখান থেকে নিচ্ছি আপনি চাইলে ফন্টটা সামতেও নিতে পারেন আচ্ছা ওইটাকে বলে হচ্ছে হ্যামবার্গার না কি জানো যে নাম কি কার মনে আছে মেনু যেটা ছোট হয়ে যায় এটা হ্যামবার্গার আইকন হ্যাঁ ওই যে ওটা মানে হ্যামবার্গার বলে এই যে এই আইকনটা এই যে মেনু টু আমি এই আইকনটা নিতে যাচ্ছি এটা এখন এটাকে আমি ডিরেক্টলি ডাউনলোড করে নিই হ্যাঁ আপাতত আমি এটাকে ডাউনলোড করে নিলাম এটাকে কাট করলাম আমি আমার প্রজেক্টে চলে যাই প্রজেক্ট এখানে ইমেজের ভিতরে আলাদা ফোল্ডার বানাইতে পারি বাট আপাতত রাখতেছি এরকম করে এসভিজি এই এসভিজিটাকে আমি এখানে লাগাবো এটা দেখতে কেমন হচ্ছে ছোট আছে সমস্যা নেই আচ্ছা যদি কখনো এসভিজি থেকে ইয়া কোড জেনারেট করতে হয় মানে ওটার কোড মেবি থাকার কথা দেখি হয় কিনা এটা কিভাবে জানো ওটা জেনারেট করা যায় না ওটা হচ্ছে এটা তো আমি এসভিজি এটা ডাইরেক্টলি পিএনজি আকারে আসছে আচ্ছা যাক আমি এখানে একটু ইউজ করতে লাগি মেনু আর হচ্ছে এইটা ন্যাববার আইকন মেনু নেভিগেশনের পরে
প্রবলেম হচ্ছে আমি মেনু দিলাম, মেনু, তাই না? একটু বুঝে নি ডিজাইনটা কেমন করতে যাচ্ছি, একটু বুঝে তারপরে করতে হবে। এখানে একটা থাকবে আইকন হবে, সেই আইকনটায় ক্লিক করলে এইটা শো করবে। তার মানে আমি মেনুর বাইরে ইমেজ, ইমেজের এইখানটায় আমি একটা রাখবো হচ্ছে হ্যামবার্গার, আবার টোগলারের ভিতরে আইএমজিটাকে নিব, ডট স্ল্যাশ অ্যাসেটস ইমেজেস, এটা হচ্ছে মেনু 2 মনে হয়। এটা নামটাকে রিনেম করে টোগলার, টোগলারটা নিয়ে দেখি আগে কেমন অবস্থায় আসে। এখন এরকম আসছে টোগলারটা, ঠিক আছে? এখন যদি টোগলারটা এরকম থাকে, আচ্ছা এখন বাই ডিফল্ট আমরা একটা রেসপন্সিভ দিকে যাব। আমি আপাতত ডেস্কটপ ফার্স্ট অ্যাপ্রোচে একটু যাচ্ছি, আমি বুটস্ট্র্যাপে চলে যাব, বুটস্ট্র্যাপ এদের ওয়েবসাইটে যাব, এখান থেকে যাব, এই কোড আমি কোনোদিন মুখস্থ করি না, রিডক্সে যাব, ব্রেক পয়েন্টে যাব, এখান থেকে যে মিন ম্যাক্স মিনিমাম উইথ ম্যাক্স উইথ এত 900, ম্যাক্স উইথ 900, 900, ম্যাক্স উইথ সর্বোচ্চ এত, এটাকে কপি করে নিয়ে যাই। আপাতত আমি এটাকে এখানে রাখি 900 পিক্সেল। এবার এখানে টোগলারটাকে ধরতে হবে, হেডার এরিয়া, আপাতত এটাকে একটু কপি করি, হেডার এরিয়ার ভিতরে হচ্ছে আমার টোগলার, এটাকে আপাতত আমি ডিসপ্লে নান করি, ম্যাক্স উইথ দেখে নি, অনেকদিন কাজ করি না, রেসপন্সিবল মনে হয় ভুল লিখছি মনে হয়, ম্যাক্স উইথ টোগলার, তারপরে এটা হচ্ছে ম্যাক্স উইথ, মানে ছোট স্ক্রিন থাকলে এটা হচ্ছে ইয়া হবে, বড় স্ক্রিন আসলে আসবে। তার মানে আমার বাই ডিফল্ট ম্যাক্স উইথ সর্বোচ্চ 92 পিক্সেল, এখানে আমি হচ্ছে 992 পিক্সেল, ম্যাক্স উইথ সর্বোচ্চ 992 পিক্সেল পর্যন্ত এটা থাকবে। তার মানে 992 পিক্সেল পর্যন্ত, অর্থাৎ 91 পর্যন্ত হচ্ছে আমার এটা থাকবে। আর এখানে আমি বাই ডিফল্ট 92 পর্যন্ত, 992 পর্যন্ত মেনু, টোগলার এরিয়া, মেনু, ইমেজ লোগো, এখানে বাই ডিফল্ট হচ্ছে এটা থাকবে 992, তাহলে 992 ডিসপ্লে ব্লক টোগলার, এখান থেকে আমার মেনু বারটা, তার মানে এখান থেকে হচ্ছে মেনু বারটাকে ডিসপ্লে নান করব, 992 তে ওটা ডিসপ্লে নান হয়ে যাচ্ছে। তার মানে এইটা বাই ডিফল্ট ডিসপ্লে নাম থাকবে, বাই ডিফল্ট ডিসপ্লে ব্লক,
900 ম্যাক্স উইথ সর্বোচ্চ। এখানে একটা আছে, আমি টগলার আসছে এখান থেকে। আমি মেনুকে মনে হয় একটা কাজ করি, মেনুকে মনে হয় আমি ডিসপ্লে মার্জিন লেফট অটো করছিলাম, এটাকে মার্জিন লেফট অটো না করে আমি এর প্যারেন্ট যে আছে এই প্যারেন্টকে করব জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। মেনু আসছে, টগলার আসছে। আপনারা কি বুঝতেছেন ভাই কি বলতেছি আমি? জি ভাই, হালকা হালকা। বাকিরা জি স্যার। আরে ভাই মন থেকে বলেন না। মানে এখানে প্রবলেম হচ্ছে আমি মানে এটা হচ্ছে আমি এটা কেন দেখাচ্ছি ভাই, ফ্রেমওয়ার্ক ছাড়া রেসপন্সিভ করতে গেলে কি প্রবলেমগুলো পড়বেন সেটাও একটু জানা দরকার। তার মানে ইনিশিয়ালি হচ্ছে আমার বড় পিক্সেল, অর্থাৎ বাই ডিফল্ট থাকবে হচ্ছে ডিসপ্লে নান, তার মানে এটা থাকবে ডিসপ্লে থাকবে হচ্ছে নান, বড় স্ক্রিনে ডিসপ্লে নান। আর এটাকে কপি করি, বড় স্ক্রিনে ডিসপ্লে নান, তাহলে বড় স্ক্রিনে নাই ওটা। আমার এটা যখন ছোট স্ক্রিন আসবে তখন এটাকে আমি ডিসপ্লে ব্লক করব। ভাই টগলার বার নাকি? হ্যাঁ টগলার বার, এটাকে করব ডিসপ্লে ব্লক। যখন 900 পিক্সেলের ভেতরে আসবে তখন ডিসপ্লে ব্লক, আর এটা যখন মেনু আসবে তখন এটা ডিসপ্লে নান হবে। এবার দেখেন একটা প্রবলেম আমি সলভ করে ফেলছি, সেটা হচ্ছে দেখেন মেনু বারটা যখন আমার 992 পিক্সেল মানে লার্জ ডিভাইস যেখান থেকে শুরু আর কি, ছোট ডিভাইসে যখনই আসবে তখন মেনু বারটা হাইড হয়ে যাচ্ছে এবং এইটাকে হিডেন হচ্ছে। এবং দুই পাশে আমি জায়গা রাখার জন্য আমরা যে কন্টেইনার যে ক্লাসটা লিখেছিলাম এখানে আমরা ছোট্ট করে একটা প্যাডিং ইউজ করতে পারি, উপরে নিচে 0 ডানে বামে 15 পিক্সেল। এবার ডান পাশ থেকে একটা জায়গা আসছে। ভাই এইটুকু করা কি বুঝছেন? না বুঝলে বলেন ভাই। ভাই প্যাডিংটা বুঝলাম না। প্যাডিং মানে এই দুই পাশে একটা জায়গা নিছিলাম, না হলে বুঝে দেখেন দিলেন। হ্যাঁ ওইটা হচ্ছে দিয়েছিলাম কন্টেইনারকে। এইটুকু বুঝছেন? হাইড এবং নান করা কি বুঝছেন? শুধু এইটুকু বুঝতে পারলেই হবে ভাই, খুব বেশি আমার বোঝার দরকার নাই। মানে আমার স্ক্রিন যখন কোন স্ক্রিনে কোনটা থাকবে কোন স্ক্রিনে কোনটা থাকবে না, একটু রেসপন্স করেন ভাই। না বুঝলে আমি কোডটাকে আবার বোঝাই দেব। তবে আমি আবারও বলতেছি, আমি যে ডিজাইন অ্যাপ্রোচটা ইউজ করছি এটা কিন্তু ডেস্কটপ ফার্স্ট, কারণ আমি ডেস্কটপের জন্য আগে করছি, এরপরে আমি রেসপন্সিভ করে মোবাইলে নিছি। না বুঝলে বলেন ভাই, বলেন ভাই বলেন। আর এখানে কিভাবে ক্লিক করলে শুনুন, এখানে ক্লিক করার পরে যে মেনু আসবে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে। এখানে একটা ক্লিক হবে, ক্লিক করার পরে একটা পপ আপ করে ওই মেনুগুলো আসবে, এগুলো করতে হবে হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে, ঠিক আছে? বাট আমি হাইড নান করতে পারতেছি। দেখেন শুধু এইটুকু বোঝেন কিনা দেখেন। বাকিটা কি বুঝছেন? ভাইয়া আরেকবার একটু বলেন। আরেকবার বলতে হবে? আচ্ছা আপু এইটা দেখেন আগে, এইটাকে বলে মিডিয়া কোয়ারি। হ্যাঁ মানে মিডিয়া কোয়ারিতে ওই যে বলে না যে রেসপন্সিভ করতে হবে, শুনছেন তো এই টার্মটা? এটাকে আমি অফ করে দিলাম, ক্লাসে শুনছি। এটাকে আমি অফ করে দিলাম। তো সেতু ভাইয়ের সাথে এখানে কিন্তু কনফ্লিক্ট হবে না। সেতু ভাই করাচ্ছে হচ্ছে অ্যাপ্রোচ, মোবাইল অ্যাপ্রোচ, বাট আমি দেখাচ্ছি এটা ডেস্কটপ অ্যাপ্রোচ। বাট এরপর আমি মোবাইল অ্যাপ্রোচও দেখাবো। ভাই একটা কনসেপ্ট বুঝতে পারলে আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। জি ভাই বুঝতে পারছি, একই রকম। এবার দেখেন আমি এখানে কি করলাম, আমার টগলার যেটা এই যে টগলারটাকে আমি বাই ডিফল্ট তিনটা জিনিস এখানে শো করতেছে। আগে দেখেন কয়টা জিনিস শো করতেছে এখানে, কন্টেন্ট আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, মানে তিনটা চাইল্ড। কোথায় গেল? এই যে একটা হচ্ছে লগো, একটা হচ্ছে টগলার, আরেকটা হচ্ছে মেনু। চাইল্ড কয়টা? তিনটা। আমি ইনিশিয়ালি যখন আমার স্ক্রিন থাকবে ডেস্কটপ
মানে বড় স্ক্রিন, তখন আমার কয়টা দেখানো উচিত? এই টগলার বাটন কি দেখানো উচিত বলেন? না 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 না, তো সরাসরি অপশনই থাকবে। এটা তো থাকবে না, বড় স্ক্রিনে থাকবে না না। তাহলে আমি ইনিশিয়ালি কি করতে পারি? এটা ডিসপ্লে নান করে দিলে ওটা হাইড হয়ে যায়। কি করে দিলে? ডিসপ্লে নান। তাহলে এটাকে আমি ধরলাম, এই যে এখানে ধরছি, ধরে ওটাকে ডিসপ্লে নান করছি, তাহলে আমার প্রবলেম সলভ। আমার এখানে চিলড্রেন আছে 3টা, বাট আমার দেখাচ্ছে কয়টা বলেন? দুইটা। দুইটা। এখন যখন স্ক্রিন সাইজ ছোট হবে, ছোট হয়ে যখন আপনার লার্জ স্ক্রিন শুরু হবে, মানে আপনার মোবাইল স্ক্রিনটা মানে যখন 992 পিক্সেল আসবে, এখানে পিক্সেলটা খেয়াল করেন কত পিক্সেল, 992 পিক্সেল যখন আসবে, তখন এইগুলো দেখাবো না, এখানে একটা ছোট্ট করে ইয়া দেখাবো, ওই যে ওই হ্যামবার্গার আইকনটা। তাহলে কত পিক্সেল এইটা দেখাতে চাই বলেন তো? 992। 992। তাহলে এখানে দেখেন মিডিয়া করে এটা কিভাবে লিখছি আমি, এটা একটু খেয়াল করেন। আমি আপাতত এইটাকে অফ করে রাখি, এটা পরে রাখছি। তার মানে আমি বলছি 991.58, মানে সামান্য 2 পিক্সেল ডিফারেন্স। এই পিক্সেলে মানে এটাকে ধরে নেন 992, আমি আপাতত এটাকে 992 করে দিই। 992 পিক্সেলে আমি টগলারকে কি করতেছি, কি লিখছি বলেন? ডিসপ্লে ব্লক। ডিসপ্লে ব্লক করা মানে ওকে দেখাবে। হাইড করা জিনিসকে যদি শো করতে হয় তাহলে ডিসপ্লে ব্লক করতে হয়, আর যদি কোনো জিনিসকে যদি হাইড করে দিতে হয় তাহলে ডিসপ্লে নান করে দিতে হয়। মনে থাকবে না? ও টগলারকে আপনি নান করেছেন, এখানে ব্লক করে দিয়েছেন। হ্যাঁ, পেঁচা পেঁচি ভাই।